সবাই মিউট করে ফেলো। হ্যাঁ, আমি আগে হচ্ছে শুরু করি, তারপরে তোমরা যা বলো। আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। হ্যাঁ, তো প্ল্যান্ট ফিজিওলজি আগে আমরা জানি যে ফিজিওলজি বলতে আমরা কি বোঝাই, এই জিনিসটা একটু শুনে নিই। ফিজিওলজি হচ্ছে এটা একটা গ্রিক শব্দ। হ্যাঁ, এই গ্রিক শব্দটার মানে হচ্ছে ফিজিস প্লাস লোগোস, দুইটা ওয়ার্ড থেকে আসছে। তো ফিজিস মানে হচ্ছে তোমার গ্রিক ভাষায় ফিজিস বলতে বোঝায় ন্যাচার। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ফিজিওলজি বলতে এখানে শুধু ন্যাচার বুঝবো না, আমরা যেটা বুঝি যে ধরো আমরা বিভিন্ন ফাংশন জানি, সেটা হিউম্যান বডির ফাংশন হতে পারে, সেটা প্ল্যান্টের ফাংশন হতে পারে, বাট সেই ফাংশন গুলা, সেই কাজগুলা কিভাবে হচ্ছে, ঠিক আছে, মেকানিজম, এই মেকানিজম গুলা আলোচনা করা হয় ফিজিওলজিতে। ঠিক আছে, ফিজিওলজির বাংলা হচ্ছে শারীরতত্ত্ব। ওকে, শারীরতত্ত্ব, উদ্ভিদ শারীরতত্ত্ব, বা আমরা আজকে পড়তেছি হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমরা জেনে রাখি, যেটা একটা গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দটা হচ্ছে ফিজিস মানে ন্যাচার, আর লোগোস মানে তো আমরা জানি আলোচনা করা বা ডিসকোর্স, এখান থেকে আসছে। ওকে, তাহলে এখন আসি, ধরো তোমাকে একটা এক্সাম্পল দেই আমি, যে মানুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে আমরা জানি যে ইনসুলিন হচ্ছে গ্লুকোজ লেভেলটা কমায় দেয় বডিতে। সো এখন তুমি খালি জানো, কাজটা তুমি জানো, ইনসুলিন কমায় দিচ্ছে, এটা খালি জানো, কিন্তু সে কিভাবে কমাচ্ছে, ইনসুলিনটা সেলের মধ্যে কিভাবে ঢুকতেছে, ঢোকার পরে সে গ্লুকোজের উপর কিভাবে ইফেক্ট ফেলতেছে, তো এই মেকানিজম গুলা তোমার পড়তে হয় ফিজিওলজিতে। আমাদের মেডিকেলের ফার্স্ট ইয়ারের 3টা সাবজেক্টের একটা সাবজেক্টই থাকে হচ্ছে ফিজিওলজি, বুঝছো? এখানে অনেক দেখা যায় কেমিস্ট্রি ব্যাপার স্যাপারও আছে। তো আমরা হচ্ছে কি, আগে এই জিনিসটা সম্পর্কে জানার আগে একটু একটা লোকের ছবি দিছে এখানে। এটা হচ্ছে আমাদের ফিজিওলজির জনক উনি। হ্যাঁ, ফিজিওলজির জনক, ওনার নাম হচ্ছে স্টিফেন হ্যালস। এটা একটু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা মনে রাখো, যেটাকে বলা হচ্ছে স্টিফেন হ্যালস, ওনাকে বলা হচ্ছে। আর উনি একজন আমেরিকান, ব্রিটিশ একজন, সরি, ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন। তো উনার হচ্ছে এই ফিজিওলজিতে, উনার মানে প্ল্যান্ট ফিজিওলজিতে উনি হচ্ছে জাস্ট আর কি একটু প্রথমে উনি হচ্ছে বলছে যে উদ্ভিদ নাকি বলে বায়ু থেকে হচ্ছে খাবার গ্রহণ করে, এর সাথে কিছু হচ্ছে সূর্যের আলো মনে হয় হেল্প করে। উনি জাস্ট এরকম হচ্ছে কিছু ইয়াতে দিছে, কথাবার্তা বলছে, প্রথম বলছে এই জিনিসগুলা। তো এইসবের জন্য আর কি ওনাকে বলা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের প্ল্যান্ট ফিজিওলজির জনক বলা হচ্ছে। উনার অ্যাকচুয়ালি প্ল্যান্ট ফিজিওলজি ছাড়া উনার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অবদান হচ্ছে, উনি কি করছে জানো, উনি প্রথম মানুষের ব্লাড প্রেশার নির্ণয় করছে উনি। ঠিক আছে, এটার জন্য উনি খুব ফেমাস হয়ে আছে, উনি ব্লাড প্রেশার বের করছে প্রথম মানুষের। আচ্ছা, তো এই লোকটা সম্পর্কে বেশি কিছু জানার নেই, উনি একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিল, উনি হচ্ছে ফিজিওলজির জনক, ওনার নাম হচ্ছে স্টিফেন হ্যালস। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি যে আমরা এই প্ল্যান্ট ফিজিওলজি আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে একটা ছবি রাখছি। আচ্ছা একটু দাঁড়াও, ইয়ে আসে না কেন, অ্যানোটেশন গুলো কোথায় গেল? আচ্ছা, এখানে হচ্ছে দেখো, এখানে একটা ছবি দেখানো হয়েছে, এই ছবির মধ্যে আমি তোমাকে পুরা আমার প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে কি কি পড়বো এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখবো। আচ্ছা, একজনকে অ্যাডমিট করে নিয়ে দাঁড়াও। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে দেখো, এই গাছের হচ্ছে মূলের, এটা হচ্ছে মূল, এই মূল থেকে হচ্ছে রুট থেকে সে কি করতেছে, চারপাশে যে মাটির নিচে যে পানি আছে সেখান থেকে সে পানি নিচ্ছে, তারপরে বিভিন্ন মিনারেলস নিবে। ঠিক আছে, তারপরে হচ্ছে মিনারেলস নিবে, দাঁড়াও, তারপরে দেখো মিনারেলস নিচ্ছে। তো এগুলো হচ্ছে তোমার মাটি থেকে তোমার সে মূলের মাধ্যমে এগুলো নিচ্ছে। ঠিক আছে, এটা একটা প্রক্রিয়া তার। হ্যাঁ, তারপরে সে কি করতেছে, এই পানি মিনারেলস গুলা হচ্ছে ওরকম করে যাচ্ছে, ওর ফুল বডিতে যাবে, যাওয়ার পরে হচ্ছে দেখো এগুলো কি হবে, তোমার পাতায় বিভিন্ন ধরনের রিয়াকশন হবে, সেই রিয়াকশন গুলাতে হেল্প করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যেরকম 9-10-এ পড়ে আসছিলাম, হ্যাঁ, এক একটা মিনারেলস এর কাজ ছিল মানে বিশাল 2-3 পৃষ্ঠা জুড়ে, আমার কাছে অনেক টাফ লাগতো
কাজগুলা, তোমার ধরো নাইট্রোজেন কিভাবে কাজ করতেছে, ফসফরাস কি কাজ করে, সালফার কি কাজ করে, কোনটার অভাবে কি রোগ হয়, তো এই জিনিসগুলা ছিল ওখানে। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন কাজ টাজ করলো। তারপরে এখন কি হবে, তারপরে হচ্ছে কি এই যে পানিটা বডিতে ইউজ হওয়ার পরে যে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা সে প্রস্বেদন বা ট্রান্সপিরেশনের মাধ্যমে বের করে দিচ্ছে। তেলে এই ট্রান্সপিরেশন একটা প্রক্রিয়া এখানে বের হয়ে যাচ্ছে। তারপর আমরা আবার জানি যে প্রস্বেদন বা ট্রান্সপিরেশনের ফলে আবার বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের মধ্যে তোমার ঢুকতেছে আর অক্সিজেনটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর অক্সিজেনটা তৈরি হচ্ছে কিভাবে, যে ফটোসিনথেসিস হচ্ছে, যে লাইট আসতেছে, তারপরে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড ইউজ হচ্ছে, কে তোমার এখানে এত কিছু জানা দরকার নেই, জাস্ট তুমি মনে রাখো যে ফটোসিনথেসিস হচ্ছে এরকম। তারপরে ফটোসিনথেসিসের ফলে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেটা বের হয়ে যাচ্ছে ট্রান্সপিরেশনের ফলে, আবার বাইরে থেকে ঢুকতেছে কার্বন ডাই অক্সাইড। ওকে, তারপরে আবার প্রত্যেকটা সেলের মধ্যে হচ্ছে কি আমাদের উদ্ভিদের বলো মানুষের বলো সবার হচ্ছে রেসপিরেশন বা শ্বসন হতে হবে, তাই না? শ্বসন ছাড়া তো কিছু পসিবল না। আচ্ছা, আমি কি রেকর্ড করতেছি? তো আমি ভুলে গেছি কোথায় গেল। হ্যাঁ ঠিক আছে, রেকর্ড হচ্ছে। ওকে, মাউসটা তো ডিস্টার্ব দেয়। হুম, তাহলে যেটা বলতেছিলাম যে এই ধরনের কাজগুলো হচ্ছে, তো আমরা মেইনলি ব্রড হেডিং আমরা 4টা কাজের কথা বললাম। একটা হচ্ছে সে কিভাবে পানি এবং মিনারেলস নেয়, হ্যাঁ, অ্যাবজর্পশন করে কিভাবে, এই জিনিসটা মানে বাংলায় যেটাকে বলবো আমরা খনিজ লবণ পরিশোষণ। আমরা অ্যাকচুয়ালি পানি পরিশোষণ নিয়ে এখানে চিন্তা করব না, ঠিক আছে? তো খনিজ লবণ পরিশোষণ একটা প্রক্রিয়া, তারপরে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন এটা আরেকটা প্রক্রিয়া, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, আরেকটা হচ্ছে আমাদের রেসপিরেশন। আমরা এই 4টা ব্রড হেডিং এ পুরো প্ল্যান্ট ফিজিওলজিটা আমরা পড়বো। তো পুরো চ্যাপ্টারটা শুরু করার আগে বলে রাখি যে এটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার এবং খুবই 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমি যদি এখন ইম্পর্টেন্স যদি চিন্তা করতে চাই, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানে লাস্ট থেকে আসতেছে ইম্পর্টেন্স গুলা, লাস্ট থেকে আসতেছে মানে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হবে এখানে রেসপিরেশন। হ্যাঁ, শ্বসন খুবই ইম্পর্টেন্ট, শ্বসনের পরে গিয়ে তারপরে হচ্ছে তোমার ফটোসিনথেসিস, তারপরে বলা যায় যে প্রস্বেদন, তারপরে বলা যায় যে ফার্স্টে আমরা যেটা পড়বো আজকে খনিজ লবণ পরিশোষণ। এই মানে আমরা তোমরা যখনই পরীক্ষার আগে এই চ্যাপ্টারটা পড়তে যাবা অবশ্যই শ্বসন থেকে শুরু করবা, ঠিক আছে? শ্বসনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট সব দাগাই দিব, সমস্যা নেই। তো আমরা এখন ওভারঅল সব পড়বো। দেখো চলে আসি বইয়ের কথায়। দেখো বইয়ের মধ্যে জাস্ট হচ্ছে এখানে কয়েকটা জিনিস একটু দাগাও, যে এই যে স্টিফেন হেলস এই লোকের নাম দাগায় রাখো, একজন ব্রিটিশ বিজ্ঞানী। সাল মনে রাখার দরকার নাই, উনি কি কাজ করছে এটা একটু মনে রাখতে পারো। বায়ু থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক হয়তো এতে অংশগ্রহণ করে, এ কারণে তাকে উদ্ভিদ শারীরতত্ত্ব প্ল্যান্ট ফিজিওলজির জনক বলা হয়। দুইটা গ্রিক শব্দ থেকে আসছে, ফিজিস মানে ন্যাচারাল, লোগোস মানে ডিসকোর্স। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা একটু দাগায় রাখো। আচ্ছা, তারপরে এখন এখান থেকেও আমরা কিছু এমসিকিউ দাগাবো। এগুলো আমাদের 9-10 এর পড়াশোনা। হ্যাঁ, যে আমাদের খনিজ লবণ বলতে মিনারেলস গুলা কি কি মিনারেলস আছে, হ্যাঁ, উদ্ভিদের নিয়ারলি 60টার উপরে তার মিনারেলস লাগে, বুঝছো? তো এখন এতগুলোর মধ্য থেকে তোমার 17টা উপাদানকে তোমার ভাগ করা হয়েছে, 17টা উপাদানকে পৃথক করা হয়েছে আর কি। তো এই 17টার মধ্যেও আবার ভাগ করা হয়েছে, একটাকে বলা হচ্ছে তোমার ম্যাক্রোমলিকিউলস, আরেকটাকে বলা হচ্ছে মাইক্রোমলিকিউলস। তো তুমি এখান থেকে জাস্ট এই 17 এটা খালি দাগায় রাখো, ঠিক আছে? 17টা সুন্দর করে বক্স করে দাগাও। এই 17টা উপাদান অত্যাবশ্যকীয়, হ্যাঁ, এই 17টা উপাদান অত্যাবশ্যকীয়, এই জিনিসটা দাগায় রাখো। আর এখন আমরা চলে আসি হচ্ছে 17টা উপাদান, এখানে একটা ছক আছে বইয়ের। হ্যাঁ, এই ছকটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ছক। এই ছক থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে, পরীক্ষায় হচ্ছে গিয়ে এই কঠিন কঠিন এগুলো আসবে না। হ্যাঁ, তোমার এই যে কিভাবে শুষ্ক ওজনের ঘনত্ব কত এগুলো আসবে না। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো অনেক টাফ, এগুলো আসবে না। কিন্তু তোমার যেটা লাগবে আমাদের জাস্ট জানা লাগবে যে ম্যাক্রোমলিকিউলস কোনগুলা আর মাইক্রোমলিকিউলস কোনগুলা, জাস্ট নামগুলা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এমসিকিউ তে এভাবে দিয়ে দিবে, নিচের কোনটি মাইক্রোমলিকিউল, এক্সাম্পলে দিবে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে ফসফরাস, ঠিক আছে, তারপরে ধরো দিবে যে ক্লোরিন, তারপর দিবে যে এ বি দুটাই। তো এরকম ভাবে দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে কষ্ট করে এই মাইক্রো আর ম্যাক্রোর নামগুলা মনে রাখতে হবে। এখন নাম মনে রাখার জন্য এই যে আমি এখানে হচ্ছে এটা আমার বইয়ের হাতে লেখা। একটু রেটিংটা চেক করবা? ও ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখতেছি।
হ্যাঁ, ওয়েটিং। হুম, মাইশার সারা ছিল, ওকে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, হ্যাঁ, আমাদের হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে একটা ছন্দ একটু লিখে রাখো তোমাদের বইয়ের মধ্যে। ঠিক আছে, ম্যাক্রো মনে রাখার জন্য ছন্দটা হচ্ছে এমজিকে ক্যাফে ফর নাইস চপস। হ্যাঁ, আমার লেখা মনে হয় দেখা যাচ্ছে, না দেখা গেলে বলো কি বলতেছি। এমজিকে ক্যাফে ফর নাইস চপস, এই যে এই ছন্দটা একটু মনে রাখতে হবে। এমজি দিয়ে কি ম্যাগনেসিয়াম, কে দিয়ে কি পটাশিয়াম, সি এ দিয়ে হচ্ছে ক্যালসিয়াম। আচ্ছা, এখানে ক্যাফেটা মিলানোর জন্য এফিটা লেখা হয়েছে, কিন্তু এফিটা ম্যাক্রোর মধ্যে আসবে না। ঠিক আছে, এফিটা ক্রস। ঠিক আছে, এফি ক্রস, এফি আসবে না, পরেরগুলো আসবে। ফর দিয়ে কিছু নাই। এনআই দিয়ে হচ্ছে নিকেল। তারপরে হচ্ছে সিতে, আচ্ছা সরি, এনআই দিয়ে নিকেল হবে না, এনআই দিয়ে হচ্ছে তোমার এন দিয়ে শুধু নাইট্রোজেন হবে। ঠিক আছে, নিকেল না। হ্যাঁ, এন দিয়ে শুধু নাইট্রোজেন। তারপরে সি দিয়ে হচ্ছে কার্বন, এইচ দিয়ে হচ্ছে হাইড্রোজেন, ও দিয়ে অক্সিজেন, পি তে ফসফরাস, এস তে সালফার। তাহলে টোটাল কয়টা হলো? টোটাল এই যে এই 9টা, কোনোটাই কিন্তু বাদ যায় নাই। হ্যাঁ, এমজিকে ক্যাফে ফর নাইস চপস, খালি এখান থেকে এফিটা ক্রস যাবে, এটা একটু মনে রাখবা। এফিটা ম্যাক্রোর মধ্যে পড়বে না। এফিটা কোথায় পড়বে? এফিটা পড়বে হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রোর মধ্যে। ঠিক আছে, এখন মাইক্রো মনে রাখার জন্য তুমি দুটা কাজ করতে পারো, যে তুমি শুধু ম্যাক্রো মনে রাখতে পারো, তাহলে এমসিকিউতে ম্যাক্রো ছাড়া যেগুলো থাকবে সেগুলাই মাইক্রোর মধ্যে দাগায় দিবা। অথবা মাইক্রোর জন্য আলাদা করে এই ছন্দ মনে রাখতে পারো। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা ছন্দ। জরিনা কার কথা বলে মনে মনে, এটা লিখে রাখতে পারো বইয়ের সাথে। জরিনা, জরিনা দিয়ে কি আছে দেখো, জতে হচ্ছে তোমার জিঙ্ক, জেডেন, নাতে হচ্ছে তোমার এনে সোডিয়াম, তারপরে কার, হ্যাঁ, তোমার কার কথা, দুইটা ক আছে, তো একটা দিয়ে হচ্ছে তুমি ক্লোরিন মনে রাখবা, আরেকটা দিয়ে কপার মনে রাখবা। ঠিক আছে, তারপরে বলে, বলেটা হচ্ছে বোরন। তারপরে হচ্ছে মনে মনে, একটা এম এন দিয়ে হচ্ছে, একটা ম দিয়ে হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ, আরেকটা দিয়ে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম। সরি সরি, ম্যাগনেসিয়াম আসবে না, মলিবডেনাম। হ্যাঁ, উল্টা বলে ফেলছি। এমএন দিয়ে হচ্ছে ম্যাঙ্গানিজ, আর হচ্ছে আরেকটা মনে দিয়ে হচ্ছে মলিবডেনাম। হ্যাঁ, ম্যাঙ্গানিজ আসবে না কিন্তু, তো আমার মতো প্যাচ লাগে না যে এনআই দিয়ে নিকেল না, এন তে হচ্ছে নাইট্রোজেন, আর তোমার দুইটা একটা হচ্ছে ম্যাঙ্গানিজ, আরেকটা হচ্ছে মলিবডেনাম। হ্যাঁ, আর একটা কোনটা আসবে? একটা হচ্ছে তোমার এই আয়রনটা চলে আসবে, এখানে যে আয়রনটা ছিল। তাহলে এইটা হচ্ছে তোমরা একটু লিখে রাখো। তাহলে আমাদের পরীক্ষার জন্য যেটা লাগবে, জাস্ট এই সাইটটা মনে রাখলেই হবে, যে মৌলের নাম যেটা আছে নামগুলো মনে রাখলেই চলবে। সংকেত তো আমরা জানি, গ্রহণীয় রূপ এগুলো এরকম আসে না। ঠিক আছে, আর শুষ্ক ওজনের ঘনত্বের মধ্যে এগুলো একদমই আসে না। তারপরে ইচ্ছা করলে যেটা মনে রাখতে পারো, আচ্ছা, এই তোমার সবচেয়ে বেশি যেটা, হ্যাঁ, তোমার 60,000, এটা মনে রাখতে পারো। আর সবচেয়ে কম যেটা একদম লাস্টেরটা, এই 0.001 মলিবডেনামের, এটা একটু মনে রাখতে পারো। ঠিক আছে, 60,000 হচ্ছে হাইড্রোজেনের, আর মলিবডেনাম হচ্ছে 0.001। এটার তোমার এককটা হচ্ছে মিলিমোল পার কেজি। ঠিক আছে, এককটা মনে রাখতে পারো, মিলিমোল পার কেজি। তো এখান থেকে আর আমাদের জানার কিছু নাই তো, বাট এই ছকটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা স্পেশালি কি মনে রাখবো? মৌলের নামগুলাই মনে রাখবো। আচ্ছা, তারপরে চলে আসি, কিছু দাগায় দিই। আচ্ছা, আমাদের খুবই ইম্পর্টেন্ট বোঝার জিনিস আছে এখানে, কিন্তু এখনই সেটা শুরু করতেছি না, আগে দেখো। আচ্ছা, এই এই ছবিটার মধ্যে হচ্ছে, ইস এত জ্বালা, এক একবার ক্লিয়ার করব, ড্রয়িং গুলো ক্লিয়ার করতে হবে। আচ্ছা দেখো, তো আমরা হচ্ছে কি পড়বো এই চ্যাপ্টারের মধ্যে? আমরা তোমার ফার্স্টে পড়বো হচ্ছে খনিজ লবণ কিভাবে পরিশোষণ হয়। হ্যাঁ, আমরা 9-10 এ যেটা পড়ে আসছিলাম, কিভাবে জাইলেম আর ফ্লোয়েমের মধ্য দিয়ে তোমার মানে মূল থেকে পানি, খনিজ লবণ ঢুকলো, ঢোকার পরে হচ্ছে কিভাবে সে জাইলেম দিয়ে উপরে যাবে, এই জিনিসগুলো আমরা পড়ে আসছি। ঠিক আছে, 9-10 এ একটু যদি মনে করে দেখো, যে তোমার বাইরের হচ্ছে যে এই পানি থাকে যেটা, সেই পানিটা তোমার ঢুকতেছে। এখন পানি ঢোকা আর খনিজ লবণ ঢোকা দুটো কিন্তু একসাথে হয় না। ঠিক আছে, যদি একসাথে হইতো তাহলে খুবই ইজি ছিল কাজটা, আমাদের এত কষ্ট করে খনিজ লবণ ও পরিশোষণের এত এত থিওরি পড়া লাগতো না। কিন্তু যেটা ঝামেলা যেটা হয়েছে, পানি খুব ইজিলি হচ্ছে ঢুকে যাবে তোমার যে অভিস্রবণ, তোমার আমরা যেটা পড়ছিলাম যে কৈশিক শক্তি বা ক্যাপিলারি যে তোমার এনার্জিটা, সেই ক্যাপিলারি শক্তির মাধ্যমে সে হচ্ছে ঢুকে যাবে। ঠিক আছে, কিন্তু খনিজ লবণ এত সহজে ঢুকে না। ঝামেলা যেটা হয়েছে,
খনিজ লবণগুলো পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। দ্রবীভূত অবস্থায় মানে তারা আয়ন আকারে ভাগ হয়ে থাকে। সো ঢোকার সময়ও সে হচ্ছে তোমার ডিরেক্টলি সে ঢুকবে না, সে হচ্ছে এরকম আয়ন আকারে ঢুকবে এবং পানির সাথে ডিরেক্টলি সে ঢুকতে পারে না, তাকে ঢুকতে হয় হচ্ছে এরকম ভেঙে ভেঙে আয়ন হিসেবে, তাকে অন্য পথ দিয়ে তাকে ঢুকতে হয়। ঠিক আছে, তাহলে তোমার যেভাবেই ঢুকুক না কেন আলটিমেটলি কি হবে, তোমার ফার্স্টে মূলরোম দিয়ে ঢুকলো, ঢোকার পরে সে হচ্ছে তোমার মূলরোমের মূলের যে কোষগুলো আছে সেই কোষে আসলো, তারপরে এটা হচ্ছে তোমার এই বাদামি অংশটাকে তুমি কোষ ঝিল্লি ধরতে পারো, কোষ ঝিল্লি ক্রস করে সে আরেকটা কোষে যাবে, তারপর এই কোষ ঝিল্লি ক্রস করে আরেকটা কোষে যাবে, এটা ক্রস করে আরেকটা কোষে যাবে। তো এরকম করে করে ফাইনালি সে হচ্ছে তারপরে তোমার জাইলেমের পার্টস গুলো অতিক্রম করে তার যেখানে যাওয়ার কথা মেইনলি হচ্ছে পাতায় টাতায় সব জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো এখন আসো যে আমরা এখন দেখবো যে তোমার কিভাবে মাটি থেকে তোমার মানে মাটির তোমার হচ্ছে মাটিস্থ দ্রবণ আমরা বলি কথাটাকে, হ্যাঁ মাটির মধ্যে তো সে দ্রবীভূত অবস্থায় আছে তাই না, সো কিভাবে হচ্ছে ঢুকতেছে এবং কিভাবে তার পরিবহন হবে এই জিনিসগুলো আমরা জানবো না, আমরা জাস্ট জানবো হচ্ছে কিভাবে সে ঢুকবে। তো এখন হচ্ছে বেসিক কিছু এমসিকিউ আমরা দাগায় রাখি যে দেখো লবণ পরিশোষণ অঙ্গ, এটা একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলোই লবণ পরিশোষণে অধিক কার্যক্ষম, মূলরোম দিয়েও কিছু লবণ পরিশোষিত হয়ে থাকে। এইটা হচ্ছে একটু এমসিকিউর জন্য দাগায় রাখো, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে মেইনলি তাহলে আমাদের মিনারেলস গুলা পরিশোষণ হবে কোথা দিয়ে, মূলের অগ্রভাগের এবং বলতেছে কোষ বিভাজন অঞ্চলের এবং নিউ যে সেলগুলো আছে সেই সেলগুলাতে। ঠিক আছে, আর কিছু হচ্ছে আমাদের মূলরোম দিয়েও কিছু লবণ পরিশোষণ হবে, তাহলে এটা দাগাইলাম। তারপরে এখন এখান থেকেও কিছু এমসিকিউ আছে, কোন অবস্থায় লবণ পরিশোষিত হয়। এইখানেও হচ্ছে এই যে জাস্ট আমরা এটা মনে রাখবো যে দেখো ক্যাটায়ন অ্যানায়ন হিসেবে বিভক্ত থাকে এবং উদ্ভিদটা আয়ন হিসেবেই পরিশোষণ করে থাকে। আচ্ছা, এবং এখান থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে এই আয়নগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে কারা শোষিত হবে এবং সবচেয়ে মন্থর গতিতে কারা শোষিত হয়। ঠিক আছে, এই দুইটা খুবই খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষা এটা মানে তুমি পাবা এমসিকিউ এর মধ্যে যে পটাশিয়াম আর নাইট্রেট এই দুটো আয়ন হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হবে, আর ক্যালসিয়াম আর সালফেট এটা হচ্ছে সবচেয়ে ধীর বা মন্থর গতিতে শোষিত হবে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে দাগায় রাখো, পটাশিয়াম নাইট্রেট এখনই মুখস্থ যেন থাকে। পটাশিয়াম আর নাইট্রেট সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়, আর ক্যালসিয়াম আর সালফেট এটা হচ্ছে সবচেয়ে কম গতিতে সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলা হচ্ছে একটু দাগায় রাখতে পারো সাধারণ ক্যাটায়ন গুলা, এই যে এখানে অ্যাকচুয়ালি এই যে এই জিনিসগুলা ধরো তোমার নাইট্রোজেন, নাইট্রোজেন কি হিসেবে শোষিত হয় এগুলো একটু দাগায় রাখতে পারো, যে নাইট্রোজেন কিন্তু তোমার হচ্ছে NO3 নাইট্রেট আকারে শোষিত হবে, তারপরে পি সে হচ্ছে তোমার ফসফেট আকারে শোষিত হবে, তারপরে বি হচ্ছে BO4 এর উপরে 2 মাইনাস হবে, তারপরে হচ্ছে SO4 তোমার সালফেটটা হচ্ছে SO4 2 মাইনাস হিসেবে, তারপরে ক্লোরিনটা Cl মাইনাস হিসেবে। তো এগুলো একটু জাস্ট দাগায় রাখতে পারো। হ্যাঁ, সাধারণ ক্যাটায়নের উপরে ওরা একটার উপরেও প্লাস চিহ্ন দেয় নাই। হ্যাঁ, মানে এগুলো সব হচ্ছে কিরকম প্লাস আকারে, মানে ক্যাটায়ন মানে তো বুঝোই তোমার হচ্ছে প্লাস আকারে সে শোষিত হবে, এরকম ডিরেক্ট সে ম্যাগনেসিয়াম অণু হিসেবে শোষণ হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকেও আর একটু এমসিকিউ আছে দাগানো। এই লোকটার নাম মনে রাখার দরকার নেই, বাট চাইলে একটু মনে রাখতে পারো, ইপস্টেইন। ঠিক আছে, উনি হচ্ছে এই অত্যাবশ্যকীয় মৌলগুলার কথা প্রথম বলছে। তো উনি যেটা বলছে দেখো, তোমার দুইটা কারণে অত্যাবশ্যকীয় বলা হচ্ছে। তো অত্যাবশ্যকীয় মানে আমরা বুঝতেছি যে আবশ্যক, তার যেটা ছাড়া সে জীবনযাপন করতেই পারবে না। সো দুইটা কজের মধ্যে একটা কজ হচ্ছে স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না। ঠিক আছে, এবং তার কোনো একটা প্রয়োজনীয় কোনো একটা অংশের জন্য এটা খুবই দরকার হবে, যে মানে উদ্ভিদ গঠনের বা মেটাবলিজমের প্রয়োজনীয় অংশ। এই যে এইগুলা হচ্ছে আমাদের সেই 19 এর ওই জিনিসগুলো আবার মনে করাই দিচ্ছে, ক্লোরোফিলের জন্য হ্যাঁ ম্যাগনেসিয়াম পটাশিয়াম সালফার অনেক কিছু কিন্তু দরকার। সো তোমাদের বইয়ের জন্য এখানে লেখা আছে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারি, আর ক্লোরোফিল ফটোসিনথেসিসের জন্য দরকারি, যেটা তোমরা জানি ক্লোরোফিল যে ফটোসিনথেসিসে লাগে। আচ্ছা, তাইলে হচ্ছে ম্যাগনেসিয়ামটা ক্লোরোফিলের জন্য লাগে। তো অ্যাকচুয়ালি ক্লোরোফিলের জন্য আরো অনেক কিছু লাগে, আয়রনও লাগে, সালফারও লাগে, তারপর দেখা যায় ইয়াও লাগে, পটাশিয়াম লাগে। তো যাই হোক, আমরা খালি বইয়ের মধ্যে আছে ম্যাগনেসিয়ামটা দাগায় রাখি।
তারপরে আরো বলা হয়েছে ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে। জাস্ট এমসিকিউর জন্য একটু মনে রাখবা এগুলা। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে অনেক অনেক এমসিকিউ আছে বুঝছো তো। তোমরা হচ্ছে পুরো চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে যাবে, দেখা যাবে যে তোমার প্রশ্নগুলা মনে থাকবে কিন্তু এমসিকিউ গুলা খুব ঝামেলা পাকায় বুঝছো। তোমার শুধু এটাই না, তোমার এই যে কিছু ইনফরমেশন আছে দেখা যায় সেগুলো আবার বুঝছো বিভিন্ন বই ওয়াইজ ভিন্ন হয়। মানে অ্যাডমিশনে গিয়ে আর কি একদম মাথা খারাপ হয়ে যায় এটা পড়তে গিয়ে। তোমার পরবর্তীতে তুমি যখন সালোক সংশ্লেষণ এগুলো যখন পড়বা, দেখবা যে ওখানে বিভিন্ন টেম্পারেচার দেওয়া আছে, শ্বসনে হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন মানটান দেওয়া আছে। তো এইগুলা হচ্ছে এক এক বইয়ে দেখা যায় এক এক রকমও থাকে, এরকম ঝামেলা আর কি। আচ্ছা সমস্যা নেই, আমরা খালি মেইনলি আবুল হাসান স্যারেরটাই তো পড়বো। ওকে, তারপরে হচ্ছে আরো এখান থেকে এই পুরা প্যারাটাই হচ্ছে অ্যাকচুয়ালি এমসিকিউর জন্য, হ্যাঁ আর যা যা বাকি আছে এই পুরা প্যারাটা। দেখো এখানে তোমার ম্যাক্রোমোলার নামগুলো তো আমাদের মনে আছে, এনজিকে ক্যাফে ফর নাইস চপস। হ্যাঁ, তো এখানে টোটাল হচ্ছে ম্যাক্রোমোলা 1 থেকে 9 নাম্বার। এই তোমার 9টা হচ্ছে আমাদের ম্যাক্রোমোল। আর মাইক্রোমোল, আচ্ছা ম্যাক্রো আর মাইক্রো তো আশা করি বুঝতে পারতেছো। ম্যাক্রো মানে হচ্ছে যেগুলা, ম্যাক্রো মানে বড় বেশি, তাই না? আর মাইক্রো মানে ছোট কম। তার মানে যেই মৌলগুলা বেশি পরিমাণে লাগবে সেগুলা হচ্ছে আমাদের ম্যাক্রো, আর যেগুলা কম পরিমাণে লাগবে সেগুলা হচ্ছে আমার মাইক্রো। আচ্ছা তাহলে 10 থেকে 17 নাম্বার, এভাবে নাম্বার মনে রাখার দরকার নাই, পরীক্ষা দেখা যায় যে আসে যে কতগুলি ম্যাক্রোমোল, তো দিব আমরা ম্যাক্রোমোল হচ্ছে 1 থেকে 9, 9টা। আর হচ্ছে মাইক্রোমোল কয়টা, 10 থেকে 17 মানে 8টা। এই টোটাল হচ্ছে তোমার 17টা হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় উপাদান বলা হচ্ছে। আচ্ছা তারপরে এখানে আরো কিছু এমসিকিউ আছে, যেমন তোমার কিছু কিছু উদ্ভিদের জন্য একদম স্পেশাল করে কিছু নাম দিয়ে দিছে। যেমন ঘাসের জন্য বলা হচ্ছে সিলিকনটা অত্যাবশ্যকীয়। তারপর এখন ম্যাক্রো না মাইক্রো ওগুলাতে তোমার ভাগ করা দরকার নাই, জাস্ট বলতেছে যে এগুলো হচ্ছে তোমার উপকারী মৌল, একদম অত্যাবশ্যকীয় বলা যাবে না, এগুলো হচ্ছে তোমার বিশেষভাবে প্রয়োজন উপকারী মৌল আর কি। তো সিলিকন এরকম ঘাসের জন্য, সোডিয়াম হচ্ছে আমাদের C4 উদ্ভিদের জন্য, কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য, মানে আমাদের তোমার লিগিউম জাতীয় উদ্ভিদ যেগুলা সিম মটরশুটি এগুলোর জন্য। তারপরে সিলিকন আবার তো আচ্ছা ফার্স্টে তো বলেই দেওয়া হয়েছে সিলিকন হচ্ছে ম্যাক্রোমোল, এখানে অ্যাকচুয়ালি পরিমাণও দিয়ে দিছে, হ্যাঁ মিলিমোল পার কেজি, এটা মনে রাখা দরকার নেই। C4 এর জন্য সোডিয়াম। তো আমরা এই 3টা নাম কষ্ট করে মনে রাখবো যে সিলিকন হচ্ছে ঘাসের জন্য, সোডিয়াম হচ্ছে C4 উদ্ভিদের জন্য, কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য। হ্যাঁ, একটু ঝামেলা আসলে মনে রাখা এতগুলা নাম, তাও হচ্ছে কষ্ট করে মনে রাখবো আমরা। ওকে, আচ্ছা তারপরে চলে আসি এগুলা ড্রয়িং কাটি। আচ্ছা তারপরে এখন আমরা চলে আসি হচ্ছে তোমার মাটিতে খনিজ লবণ কিভাবে তোমার মানে মাটি থেকে কিভাবে হচ্ছে ঢুকতেছে, ঠিক আছে? এইটার হচ্ছে দুইটা, মানে এটা এটা অ্যাকচুয়ালি খুবই আনইম্পর্টেন্ট জিনিস। ফার্স্টে বলি এই মতবাদ দুইটা আমাদের পরীক্ষাও লাগবে না, এমসিকিউ তে এরকম কিছু দেয় না। জাস্ট আমরা একটু মনে, জাস্ট একটু জানার জন্য একটু জেনে রাখবো যে তোমার বলা হয় যে আয়ন আকারে তোরা থাকতেছে মাটির মধ্যে, তাই না? এই যে দেখো লেখা আছে মাটিস্থ দ্রবণে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে এবং ক্যাটায়নের কিছু পরিমাণ কলয়েডাল দানার গায়ে। আচ্ছা কলয়েডাল দানার গায়ে মানে হচ্ছে কি বুঝাচ্ছে এটা? আমাদের তোমার যে মূলরোমের মধ্যে যে সেলগুলো আছে সেলের মধ্যে কলয়েড আছে কিন্তু, ঠিক আছে, ওগুলার গায়েও কিছু লেগে থাকে। আবার মাটির মধ্যেও হচ্ছে তোমার কিছু পার্টিকেলস আছে, সেখানেও লেগে থাকবে কিছু তোমার খনিজ লবণ। সো এই যে তোমার মানে এরকম দুই জায়গার আয়ন, সেলের ভেতরের আয়ন আর হচ্ছে মাটির মধ্যে যেটা দ্রবীভূত আছে সেই আয়ন, তো ওদের মধ্যে আয়ন এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, এই আয়ন এক্সচেঞ্জের জন্য দুইটা মতবাদ আছে। তুমি পরীক্ষার জন্য জাস্ট মনে রাখবো মতবাদ দুইটার নাম কি। ঠিক আছে, এখানে তোমার প্রচুর প্রচুর মতবাদ আছে, আমরা দেখবো। তো আমরা হচ্ছে তাহলে পড়তেছি হচ্ছে আয়ন এক্সচেঞ্জের দুইটা মতবাদ, একটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ, আরেকটার নাম হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এখনই মুখস্থ করো তোমার এটা কিসের মতবাদ, এটা হচ্ছে আয়নের কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে, মানে কিভাবে হচ্ছে মাটির আয়ন উদ্ভিদে ঢুকে যাচ্ছে, উদ্ভিদের আয়ন হয়তোবা মাটির ভেতরে মানে মাটি কি বলে উদ্ভিদের আয়ন হচ্ছে মাটিতে চলে যেতে পারে, কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে এই জিনিসটার দুটো মতবাদ, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মতবাদ আর একটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। সো আমি আগে তোমাকে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদটা একটু বলি, এটা খুব মজার একটা মতবাদ। ধরো এটা হচ্ছে এভাবে তুমি চিন্তা করতে পারো যে একটা লাইনে, ধরো তুমি কোনো একটা লাইনে তুমি দাঁড়ায় আছো, তুমি আর তোমার ফ্রেন্ড, হ্যাঁ ধরো তুমি একটা টিকিট কেনার মুভির টিকিট কেনার লাইনে দাঁড়ায় আছো, এখন তুমি আর তোমার ফ্রেন্ড দাঁড়ায় আছো, তোমার ফ্রেন্ড সামনে দাঁড়ায় আছে আর তুমি পেছনে দাঁড়ায় আছো। এখন লাইনে এত ভিড়, তোমার ফ্রেন্ডও হচ্ছে তোমার মানে পেছন থেকে ক্যাচা খাচ্ছে, ঠিক আছে, আবার তুমি সামনে থেকে তোমাকেও ঠেলতেছে, মানে এরকম ঠেলাঠেলি ধাক্কাধাক্কি চলতেছে। তো এই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি
একের এক পর্যায়ে কি হইলো যে এমন ঠেলা তুমি খাইলে এবং তোমার ফ্রেন্ডও এমন ঠেলা খাইলো সামনে থেকে যে তোমরা দুইজন হচ্ছে তোমাদের অবস্থান চেঞ্জ করে ফেলছো। মানে তুমি তো সামনে ছিলা আর তোমার ফ্রেন্ড ছিল পেছনে, তুমি এখন চলে গেছো পেছনে আর তোমার ফ্রেন্ড চলে আসছে সামনে। মানে এই যে তোমার জাস্ট ঠেলাঠেলি ধাক্কাধাক্কির ফলে যে তোমাদের দুইজনের অবস্থানটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, এটার নামই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কন্টাক্ট এক্সচেঞ্জ। মানে এখানে আয়ন দুইটার অবস্থাও সেম, তারা একসাথে মানে কাছাকাছি অবস্থায় ছিল, কন্টাক্টে ছিল। তো তারপরে কি হলো, তারা হচ্ছে তোমার তাদের মধ্যে অসিলেশন হচ্ছে, মানে কম্পন হচ্ছে, ঠিক আছে। এরকম কম্পন বা এই মুভমেন্টের জন্য তারা হচ্ছে কি করতেছে, মানে মুভমেন্ট করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, বুঝছো। এইটার নামই হচ্ছে তোমার কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ। ওকে, আর কার্বন ডাইঅক্সাইড মতবাদ যেটা, এটাও সহজ। আচ্ছা, এটা যেটা হয়েছে যে এটা হচ্ছে আমরা ছবি দেখাই, দাঁড়াও। আচ্ছা, এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমাদের সেই চিরচেনা রিয়াকশন। এই রিয়াকশনটা হচ্ছে দেখো, তোমার কার্বন ডাইঅক্সাইডটা ধরো উদ্ভিদের মধ্যে তোমার যে মূলের সেলগুলো আছে, সব সেলে তো আমাদের রেসপিরেশন বা শ্বসন হওয়া লাগবে, তাই না? মানে কাজ হওয়া মানে তোমার শ্বসন হতে হবে। সো ধরো সেই শ্বসনের ফলে, কাজের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা তোমার বের হয়ে গেল, হ্যাঁ, তোমার ওই যে উদ্ভিদের মূল থেকে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, সেটা তোমার বের হয়ে কোথায় আসছে, মাটির মধ্যে যে পানি ছিল সে পানির সংস্পর্শে আসছে। ওকে, তো এখন পানির সংস্পর্শে আসার ফলে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে কি তৈরি হয়, এটা আমাদের চিরচেনা সেই ইকুয়েশন, এটা আমরা জানি, কার্বনিক অ্যাসিড তৈরি হয়। ওকে, H2CO3। দেন হবে কি, কার্বনিক অ্যাসিডটা ভেঙে যাবে, কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন তৈরি করবে। আচ্ছা, কেন এখন ভেঙে গেল? আমার যেটা উদ্দেশ্য, আমি তো কার্বন ডাইঅক্সাইডকে তো বের করে দিছি, বাট মাটি থেকে কিন্তু এখনো কিছু আমি নিতে পারতেছি না। তো এখন মাটি থেকে নেওয়ার জন্য সে করতেছে কি, যে এভাবে ভাঙলো, হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়নে ভেঙে গেল। তারপরে যেটা হবে যে মাটির মধ্যে ধরে নাও যে তোমার কোনো একটা ক্যাটায়ন ছিল, মানে হাইড্রোজেনের পরিবর্তে অন্য কোনো একটা ক্যাটায়ন ছিল, ফর এক্সাম্পল ধরো পটাশিয়াম ছিল, হ্যাঁ, K+ ছিল। তাহলে এখন এই পটাশিয়ামটা, হাইড্রোজেন তোমার যেহেতু নেগেটিভ না, হ্যাঁ, HCO3-, সে করে কি, এখন এইটা সে হচ্ছে গোলটা দেওয়া যাচ্ছে না, তোমার এই বাইকার্বনেটটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে পটাশিয়াম বাইকার্বনেট হয়ে গেল। ওকে, এই পটাশিয়াম বাইকার্বনেট হওয়ার জন্য কি আসে এগুলা, আচ্ছা, যেটা বলতেছিলাম যে তোমার পটাশিয়াম বাইকার্বনেটে সে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই পটাশিয়াম বাইকার্বনেটে কনভার্ট হয়ে গেল, যে এই যে দেখো এখন কি হবে, তোমার পটাশিয়ামটা মূলের মধ্যে ছিল, সরি, পটাশিয়ামটা মাটির মধ্যে ছিল, আর বাইকার্বনেটটা তোমার হচ্ছে গিয়ে মাটির মধ্যে সে নিচ্ছে বাইকার্বনেটটা। নেওয়ার পরে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট হয়ে সে তারপরে দেখা যায় যে তোমার এখন এই যে একটা আয়নের একটা এক্সচেঞ্জ হয়ে গেল না, এটার মাধ্যমে সে তারপরে পানির সাথে সুন্দর মতো ঢুকে গেল ভিতরে। ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি আরো অনেক জটিল কথাবার্তা আছে, তো এত কিছু বোঝা দরকার নেই, আমি জাস্ট খালি মনে রাখবো এখানে কি হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করতেছে, সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে বাইকার্বনেট আর আয়ন আর হাইড্রোজেন আয়ন হয়ে যাচ্ছে। যে পরের ছবিটা দেখো, এখানে সুন্দর মতো আছে, দাঁড়াও এই ড্রয়িং গুলা কাটি, আসে না কেন উপরে ওটা। আচ্ছা দেখো, এই ছবিটা দেখো, এখানে হচ্ছে দেখাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ফার্স্টে যে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি। তো কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরিতে কি ছিল, যে এই রুটের কাছে তোমার ছিল হচ্ছে হাইড্রোজেন আয়নটা, হ্যাঁ, আর তোমার মাটির মধ্যে ক্লের মধ্যে ছিল হচ্ছে পটাশিয়াম আয়নটা। ওকে, তারপরে তারা হচ্ছে এরকম করে মুভমেন্ট করতেছিল, হ্যাঁ, মুভমেন্ট করতে করতে দেখো কি হয়েছে, এই হাইড্রোজেনের জায়গায় চলে আসছে এই পটাশিয়ামটা, আর এই পটাশিয়ামের জায়গায় চলে আসছে এই হাইড্রোজেনটা। ওকে, তাহলে এই যে তোমার দুটা এক্সচেঞ্জ হইলো, এটার নামই হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ থিওরি। এবং এটা কিসের জন্য হচ্ছে, ওদের কম্পনের জন্য হচ্ছে, এখানে কিন্তু কোনো রকমের রিয়াকশন টিয়াকশন কিছু হচ্ছে না।
ওকে, আচ্ছা তারপরে আমরা চলে আসি হচ্ছে এই যে এইটা হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিড এক্সচেঞ্জ থিওরি। এটা কিভাবে হচ্ছে, এই যে রুট থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড বের হইলো, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার পরে সেটা মাটির মধ্যে যে পানি ছিল সেটার সাথে সে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, সেটা আবার ভেঙে যাবে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়নে। তারপর এখন কি করবে, এই বাইকার্বনেটটা মাটির মধ্যে যে পটাশিয়াম ছিল সেটার সাথে একসাথে হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে। এই পটাশিয়াম বাইকার্বনেটটা তারপরে রুটের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই যে তোমার দেখো কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়েছিল, তারপর নতুন কাকে নিয়ে ঢুকছে, সে পটাশিয়ামকে ঢুকাইছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের তোমার কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জের মাধ্যমে এভাবে নতুন নতুন আয়নকে সে ঢুকাতে পারে। এখন আমরা বইয়ের কথা দেখি, বইয়ের লাইনগুলো একটু দাগাই। আচ্ছা দেখো, এখান থেকে হচ্ছে তুমি খালি মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড মতবাদ কন্টাক্ট এক্সচেঞ্জ, ভেতরের কথা মুখস্থ রাখার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে গা আমি একটু বোঝার জন্য জাস্ট একটু দাগাই দিচ্ছি। ফার্স্টে বলতেছে দেখো, উদ্ভিদ মূল শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে তা কি সৃষ্টি করতেছে, কার্বন ডাইঅক্সাইড তা মাটিস্থ পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড পরে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে পরিণত হয়। তারপরে কি কলয়েডাল দানা, এখানে কলয়েডাল দানা বলতে হচ্ছে তোমার ওই মাটির ওখানে যেটা ছিল ওটাই। কলয়েডাল দানার গায়ে লাগানো ক্যাটায়নের সাথে হাইড্রোজেন প্লাসের হাইড্রোজেন আয়নের স্থান পরিবর্তন হয়। হ্যাঁ, অন্যদিকে তোমার মানে হাইড্রোজেনটা মাটিতে চলে যাবে আর মাটি থেকে পটাশিয়ামটা যেটা ছিল ধরো বা অন্য কোনো যে ক্যাটায়নটা ছিল সেটার সাথে তোমার এই বাইকার্বনেট আয়নটা তোমার এক্সচেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কি এর ফলে মূলের শোষণ অঙ্গের কাছে উভয় প্রকার আয়নই সহজলভ্য হয়। মানে ঢুকতেছে আর কি, সিম্পল কথায়, এটা আর দাগানো দরকার নেই। জাস্ট এখানে আমরা মনে রাখবো হচ্ছে কি ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, সেটা ভেঙে গেছে, ভেঙে হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট হয়েছে, তোমার তারপর হাইড্রোজেন আয়নটা চলে গেছে আর বাইকার্বনেট আয়নের সাথে নতুন কোনো ক্যাটায়ন ঢুকে গেছে, সেটা রুটের মধ্যে তারপরে চলে আসছে, শেষ, সিম্পল। তারপর কন্টাক্ট এক্সচেঞ্জটাও এই যে একদম সহজ, কি বলতেছে তোমার কলিডাল দানার গায়ে লাগানো আয়ন স্থির অবস্থায় থাকে না, হ্যাঁ, কি অবস্থায় থাকে, এই যে স্বল্প জায়গায় কম্পিত হতে থাকে। মূলের গায়ে আয়ন সমূহ মানে দুই জায়গার মূলের আয়ন মাটির আয়ন দুই জায়গার আয়নই হচ্ছে একইভাবে কম্পিত হতে থাকে। তাহলে এখন এই কাঁপতে কাঁপতে দেখো কম্পনের স্থান যদি সাধারণ অবস্থায় চলে আসে, হ্যাঁ মানে হচ্ছে তোমার মানে সাধারণ অবস্থায় চলে আসে মানে একসাথে ধরো চলে আসছে, ঘেঁষাঘেঁষি হয়ে গেছে, তাহলে কি হবে, যুগপৎ ঘটে ওভারল্যাপ যখন হয় তবেই ক্যাটায়ন এক্সচেঞ্জ হয় তথা ক্যাটায়নের সাথে অন্য ক্যাটায়নের বিনিময় সংগঠিত হয়। ঠিক আছে, এটা জাস্ট এরকম ঠেলাঠেলি করতে করতে একটা একটা সামনে পিছনে চলে গেছে, এটার নামই হচ্ছে আমাদের কন্টাক্ট এক্সচেঞ্জ। তো এগুলো কোনোটাই পরীক্ষার জন্য লাগবে না, আমাদের পরীক্ষার জন্য যেটা লাগবে এগুলা হচ্ছে এখন একটু দাগায় রাখো। আমাদের পরীক্ষার জন্য লাগবে হচ্ছে এই যে আমরা যেটা পড়বো সক্রিয় আর নিষ্ক্রিয় পরিশোষণ, এটা পার্থক্য। হ্যাঁ, পরীক্ষার জন্য 3টা স্টার বা 3টা স্টার দেওয়া উচিত না আসলে, 2টা স্টার দিয়ে রাখতে পারো। 2টা স্টারের মধ্যে সক্রিয় পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্যগুলা দাগায় রাখবা। হ্যাঁ, এই যে তোমার বইয়ের মধ্যে আছে পার্থক্যগুলার একটা ছক দেখাই, এই যে এখানে আর কি তোমার কয়েকটা পৃষ্ঠা পরে যেরকম তোমার পার্থক্যের একটা ছক দেওয়া আছে, হ্যাঁ, পুরোটা পড়া হয়ে গেলে নিজেই হচ্ছে এই ছকের মধ্যে কি হবে বুঝে যাবা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, যে কিভাবে মানে সক্রিয় পরিশোষণ নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্য, এটা হচ্ছে তাহলে গ নাম্বার বা খ নাম্বারের প্রশ্নে চলে আসতে পারে। আর আসে ক নাম্বারে আসবে সক্রিয় পরিশোষণ কাকে বলে, নিষ্ক্রিয় পরিশোষণ কাকে বলে, এগুলো আসবে। আরেকটা যেটা আসে এটা হচ্ছে জাস্ট নামটা এখন দাগাও, কিছু বুঝবা না এখন, সেটা হচ্ছে লুন্ডেগর মতবাদ। হ্যাঁ, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের লুন্ডেগর মতবাদ, এইটা হচ্ছে পরীক্ষায় গ নাম্বারে অথবা খ নাম্বারে তোমার দিয়ে দিলে তো ভালো, বুঝছো, কারণ ছবি টবি আঁকা লাগবে না, খালি হচ্ছে একটু লিখে দিতে পারলে 2-2 পাবা। হ্যাঁ, কিন্তু যদি গ নাম্বারে আসে ঝামেলাটা হচ্ছে তোমাকে এই যে একটা দেখছো এই ছবি অথবা বইয়ের এই ছবি দুটা সেম, এই ছবিগুলো তোমাকে আঁকতে হবে কষ্ট করে, বুঝছো, সমস্যা নেই, এটা বোঝা হয়ে গেলে একদম সহজ। আচ্ছা, এটা হচ্ছে লুন্ডেগার মতবাদের একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন লুন্ডেগারটাকে তোমরা হচ্ছে এটা আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বো লুন্ডেগার মতবাদটা, এটা 2টা স্টার করে দাগায় রাখতে পারো। আর আরেকটা প্রশ্ন আছে হচ্ছে তোমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। ঠিক আছে, এইটা হচ্ছে এটা এতটা ইম্পর্টেন্ট, এটা জাস্ট একটা স্টার দিয়ে দাগায় রাখতে পারো। তাও আমরা হচ্ছে মানে পরীক্ষা বড় প্রশ্নের জন্য আমরা এখান থেকে তাহলে মানে যা যা পড়লাম বড় প্রশ্নের জন্য জাস্ট 3টা জিনিস, যে সক্রিয় নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্য, লুন্ডেগর মতবাদ আর প্রোটন
আনয়ন, কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, আজকে ক্লাসের মধ্যে এই তিনটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন তোমার সিকিউর জন্য, আর বাকি যা যা পড়তেছি সবই হচ্ছে আমাদের ইনসিকিউর পড়াশোনা। আচ্ছা, 40 মিনিট পর কিন্তু অফ হয়ে যাবে ক্লাস, হ্যাঁ, সো হচ্ছে আবার লিংক দিব, আবার জয়েন করবা। আচ্ছা, তাহলে আমরা চলে আসি যে আগে আমরা বুঝবো সক্রিয় পরিশোষণ আর নিষ্ক্রিয় পরিশোষণ মানে কি। দেখো, ফার্স্টে আমি একটু জাস্ট কিছু কথা বলি, তুমি খালি শুনো। আচ্ছা, একটা ছবি, এই ছবিটা দেখো। আচ্ছা, সক্রিয় আর নিষ্ক্রিয় দুইটা জিনিস নাম দেখে আমরা বুঝতেছি যে সক্রিয় মানে যেখানে কাজ করা লাগবে, ঠিক আছে, খুবই অ্যাক্টিভ থাকতে হবে ওই প্রসেসটাকে। আর নিষ্ক্রিয় মানে হচ্ছে কোনো কিছুই করা লাগবে না, সে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এখন অটোমেটিক যে হয়ে যাবে তো কিভাবে হবে? ধরো তুমি এই জিনিসটা একটু এই ছবিটা একটু যদি খেয়াল করো, দাঁড়াও আমি একটা স্পটলাইট আনি। এখানে এখানে দেখো, এখানে তোমার এটা কি, এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। ওকে, আমরা তো পড়তেছি হচ্ছে কিভাবে, ধর এটা হচ্ছে আমাদের মাটির পানি, আর এটা হচ্ছে আমাদের কোষের ভেতরের অবস্থান। তো কিভাবে মাটি থেকে কোষ ঝিল্লি ক্রস করে তোমার মিনারেলস গুলা কোষের মধ্যে ঢুকবে আমরা পড়তেছি কিন্তু এটা। ঠিক আছে, তাহলে তোমার প্রথমে কি হবে, এই কোষ ঝিল্লিকে অবশ্যই ক্রস করে আসতে হবে, কোষ ঝিল্লি ক্রস না করলে তো সে কিছুই পারবে না। সেই কোষ ঝিল্লি ক্রস করার জন্য তোমার সে অ্যাক্টিভলিও ক্রস করতে পারে অথবা প্যাসিভলি ক্রস করতে পারে, হ্যাঁ, সক্রিয়ভাবেও হতে পারে, নিষ্ক্রিয়ভাবেও হতে পারে। তো এখন নিষ্ক্রিয়ভাবে যদি হইতে হয় তাহলে কি করা লাগবে? নিষ্ক্রিয়ভাবে হওয়ার জন্য ব্যাপন প্রক্রিয়া এসে হতে পারে। ব্যাপন প্রক্রিয়াটা কি ছিল আমাদের? আমরা জানি যে উচ্চ ঘনত্ব, উচ্চ ঘনমাত্রার দ্রবণ থেকে নিম্ন ঘনমাত্রার দ্রবণের দিকে যাওয়ার নামই হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। তো এখন তুমি খেয়াল করো যে আমি ধরে নিলাম এই এটা কি, এটা আমাদের মাটি। সো মাটির মধ্যে হচ্ছে এখন ঘনত্ব বেশি, কনসেন্ট্রেশন বেশি মাটিতে। আর এই সেলের মধ্যে, যে তোমার সেলের মধ্যে যে প্লাজমা আছে সেই বা তোমার হচ্ছে কি ওটাকে কি বলে, তোমার সাইটোপ্লাজম বা হচ্ছে তোমার যেটা বলো প্রোটোপ্লাজম আছে, এখানে হচ্ছে ঘনত্ব কম। তাহলে এইখানে ঘনত্ব বেশি আর এখানে ঘনত্ব কম। তাহলে এখন কি হবে? তাহলে যে তোমার দুটো ঘনত্বের যে পার্থক্য হইলো, এই পার্থক্যের জন্য তোমার অটোমেটিক ডিফিউশন হয়ে যাবে। ডিফিউশনের জন্য কিছুই লাগে না, আমাদের কোনো বাইরে থেকে কোনো শক্তি দেওয়া লাগবে, কোনো এটিপি লাগবে, কিছুই লাগবে না। আমাদের জাস্ট লাগবে কি, এরকম ঘনমাত্রার পার্থক্য লাগবে। এরকম ঘনমাত্রার পার্থক্য হইলেই সে সুন্দর মতো বেশি ঘনমাত্রা যেখানে আছে, যে দেখো তীর চিহ্নটা এই বাইরে থেকে মানে মাটি থেকে সেভাবে মূলের কোষগুলোতে ঢুকে পড়তেছে। এখানে আমাদের বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োগ করার দরকার হচ্ছে না, কোনো এটিপি লাগতেছে না, কিছুই লাগতেছে না। জাস্ট এটা তোমার প্যাসিভ ভাবে, নিষ্ক্রিয় ভাবে, কোনো শক্তি প্রয়োগ ছাড়াই প্রক্রিয়াটা হচ্ছে। ঠিক আছে, তো এটা গেল আমাদের নর্মাল ডিফিউশন আর কি। হ্যাঁ, তো এটা এখানে দেখো এই ছবিটার এই ছবিটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এখানে একটা এরকম একটা জিনিস দিছে, এই গোল, এটা কি? এটা হচ্ছে, এটাও ডিফিউশনই এক ধরনের। হ্যাঁ, কিন্তু এখানে এই ডিফিউশনটা করার জন্য তাকে বাইরে থেকে একটা ক্যারিয়ার, একটা বাহকের হেল্প নেওয়া লাগে। এখানে দেখো এটা শুধু একটা তীর চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে এখানে আয়নটা ডিরেক্টলি হচ্ছে তোমার এখান থেকে এখানে চলে আসতে পারছে। কোন রকমের তাকে বাইরে থেকে ধরো তোমার কোনো যানবাহন টাইপের কিছু লাগে নাই, সে অটোমেটিক একা একা নিজে নিজে বহন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে। কিন্তু এখানে তোমার একটা ক্যারিয়ার লাগবে, এটাও কিন্তু প্যাসিভলি হবে, এখানেও কোনো শক্তি লাগবে না, জাস্ট এক্সট্রা একটা ক্যারিয়ার প্রয়োজন ওর। ঠিক আছে, এই ক্যারিয়ারটা হতে পারে কোনো একটা প্রোটিন, কোনো একটা লিপিড, যে কোনো কোন ধরনের একটা যৌগ হতে পারে। ঠিক আছে, তো এই ক্যারিয়ারটা দিয়ে তোমার যখন হয় তখন এটাকে আমরা নাম দিছি মানে ডিফিউশনই, বাট এই ডিফিউশনে একটু এক্সট্রা একটা ফ্যাসিলিটি যেহেতু গ্রহণ করছে, এটাকে আমরা বলতেছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ঠিক আছে, তাইলে তোমার নর্মাল ব্যাপন, নর্মাল ডিফিউশন আর হচ্ছে তোমার এরকম একটু সুবিধাপ্রাপ্ত ব্যাপন বা ফ্যাসিলিটেড ডিফিউশন, এই দুইটা হবে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্টে। প্যাসিভ ট্রান্সপোর্টে কি লাগতেছে? নিষ্ক্রিয় পরিশোষণে লাগবে শুধুমাত্র একটা কনসেন্ট্রেশনের পার্থক্য। কনসেন্ট্রেশনের পার্থক্য ছাড়াও এখানে তুমি আর একটু চিন্তা করো আর কি কি পার্থক্য হতে পারে। ধরো আমরা তো আয়নকে এক্সচেঞ্জ করাবো, তাই না? তাহলে এখন এই জায়গায় তোমার মাটির মধ্যে ধরো তোমার আয়নের কি বলে এটাকে, মাটির মধ্যে ধরো চার্জের পরিমাণ অনেক বেশি।
ঠিক আছে। আর এখানে ধরে নাও তোমার আমরা ধরে নিলাম যে পজিটিভ চার্জের পরিমাণ বেশি মাটির মধ্যে, আর এখানে পজিটিভ চার্জের পরিমাণ কম। তাহলে ধর এখন কি হবে, এখানে পরিমাণ বেশি এখানে পরিমাণ কম, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার এখানে আমাদের একটা ইলেকট্রিক্যাল একটা পার্থক্য তৈরি হলো না। এই কারণে এই যে তোমার অ্যাকচুয়ালি এই নামটা এখন বলে ফেলি, এটাকে বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট বলে। এই যে তোমার পার্থক্য, কনসেন্ট্রেশনেরও পার্থক্য হতে পারে, অথবা সেটা তোমার হতে পারে যে এরকম আয়নের পার্থক্য তোমার, অথবা চার্জের, অথবা পটেনশিয়ালের, মানে যে কোনো কিছুরই পার্থক্য হইতে পারে। ঠিক আছে। তো এইরকম পার্থক্য থাকবে যখন, তখন আমরা এটাকে বলতেছি গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য সেরকম তোমার সুন্দর মতো পরিবহন হয়ে চলে আসতে পারে ডিফিউশনের মাধ্যমে, অথবা যদি তোমার ইলেকট্রিক্যাল যদি তোমার কোনো পার্থক্য হয়, ঠিক আছে, যেমন তুমি বললাম যে চার্জের পরিমাণ এখানে বেশি এখানে কম, এরকম যদি পার্থক্য থাকে তাহলেও সে ডিফিউশন হয়ে যেতে পারে। অথবা আর কি কি পার্থক্য হতে পারে, তোমার আরেকটা পার্থক্য বলা যায় তোমার কেমিক্যাল গ্রেডিয়েন্ট বলা যায়। কেমিক্যাল গ্রেডিয়েন্ট কি, ধরো একটা আয়ন, একটা স্পেসিফিক, ধরো আমি ধরে নিলাম হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের পরিমাণ হচ্ছে তোমার এখানে বেশি আর এখানে কম, ঠিক আছে, মাটির মধ্যে বেশি তোমার সেলের মধ্যে কম। তাহলেও কি হবে, এই মাটি থেকে সেলের মধ্যে হাইড্রোজেনটা ঢুকে যাবে। কেন ঢুকে যাবে, কারণ এখানে তোমার কেমিক্যাল গ্রেডিয়েন্ট আছে। ওকে, গ্রেডিয়েন্ট কথাটা বাংলা হচ্ছে নতি বা আনতি বা বিনতি, যে কোনো কিছুই বলে, তো আমরা গ্রেডিয়েন্ট ওয়ার্ডটাকেই মনে রাখবো। এরকম তোমার অনেক ধরনের গ্রেডিয়েন্ট হতে পারে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হতে পারে এবং ঘনত্বের জন্য পার্থক্য হতে পারে। তারপরে এরকম কেমিক্যালের যদি কম বেশি হয় সেটার জন্য গ্রেডিয়েন্ট হতে পারে। তারপরে ইলেকট্রিক্যাল চার্জে যদি গ্রেডিয়েন্ট হয়, সে মানে পার্থক্য থাকে, সেটার জন্য হতে পারে। তারপরে ইভেন তোমার পিএইচ, মানে তোমার অ্যাকচুয়ালি হাইড্রোজেন আয়ন বেশি কম থাকা মানে আমি বলতে পারি পিএইচ দিয়েও তো ওয়ান কাইন্ড অফ বলতে পারি, তাই না? সো এরকম পিএইচ এর গ্রেডিয়েন্ট হতে পারে। মানে এই ধরনের গ্রেডিয়েন্ট বা পার্থক্য বা বিনতির জন্য আমাদের সুন্দর মতো ডিফিউশন বা প্যাসিভ ট্রান্সপোর্ট হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণে কি লাগবে না, কোন রকমের বাইরে থেকে শক্তি প্রয়োজন নাই, বা বাইরে থেকে শক্তি প্রয়োজন নাই মানে কোনো এটিপি দরকার নাই। ওকে, আচ্ছা, এখন এটিপিটা তৈরি হয় কি দিয়ে বলো তো? এটিপি তৈরি হবে আমাদের শ্বসন বা রেসপিরেশনের মাধ্যমে। তাহলে যদি আমাদের প্যাসিভে যদি কোনো রকমের এটিপি না লাগে, তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট যখন হবে ওই সেলটার কি রেসপিরেশন করা লাগবে না, তাই না? শ্বসন করা লাগবে না ওই সেলটার। ওকে, তাহলে এটা কিন্তু একটা পার্থক্যের মধ্যে, তোমার খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্যের মধ্যে বলা হয় এরকম যে নিষ্ক্রিয়র মধ্যে শ্বসন হার বৃদ্ধি পায় না। ঠিক আছে, শ্বসন হারটা সেম থাকে। আর অ্যাক্টিভে গিয়ে হচ্ছে তোমার সক্রিয়, যেটা সক্রিয়র জন্য দেখো ছবির মধ্যে আমি দেখতেছি যে একটা এটিপি লাগতেছে, একটা না অনেকগুলো লাগতে পারে অবস্থা বুঝছে। তো এরকম এটিপিটা আসবে কোথা থেকে, অবশ্যই তোমার শ্বসন রেসপিরেশন করা লাগবে ওই সেলটার। তাহলে এটিপি প্রডিউস করার জন্য রেসপিরেশন যেহেতু করা লাগতেছে, তো তখন ওই সেলের রেসপিরেটরি রেট বা শ্বসনের হারটাও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা তোমার ইম্পর্টেন্ট একটা পার্থক্য। আমরা হচ্ছে বইয়ের যে পার্থক্যগুলো ছিল যে তোমার এরকম শক্তি লাগে কিনা, শ্বসন হার লাগে কিনা, ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যে। আচ্ছা আচ্ছা, আমরা পার্থক্য পয়েন্ট গুলো একটু দেখে ফেলি, কি কি পয়েন্ট ছিল দেখো। এই যে প্রথমে হচ্ছে বিপাকীয় শক্তি। হ্যাঁ, কি লাগবে, সক্রিয়তা তাহলে বিপাকীয় শক্তি লাগবে। শক্তি মানে এখানে এটিপির কথা বলতেছে, নিষ্ক্রিয়তে লাগবে না। তারপরে শ্বসন হার, শ্বসন হার সক্রিয়তে বৃদ্ধি পাবে, আর নিষ্ক্রিয়তে শ্বসন হার তোমার সমপরিমাণ থাকবে। ঠিক আছে, মানে বৃদ্ধি পাবে না। তারপরে ক্যাটায়ন অ্যানায়ন শোষণ, ক্যাটায়ন অ্যানায়ন শোষণ এটা লিখবা যে সক্রিয় ভাবে হয়, আর এটা নিষ্ক্রিয় ভাবে হয়। ঠিক আছে, তারপরে আয়ন বাহক, বাহক কোথায় লাগে আমরা দেখছি সক্রিয়তে অবশ্য। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে যে নিষ্ক্রিয়র মধ্যে আমরা দেখছি যে বাহক থাকতেও পারে নাও থাকতে পারে। ঠিক আছে, আর সক্রিয়র মধ্যেও আমরা দেখবো যে বাহক অবশ্যই লাগে। তুমি ছবিটা যদি আবার আনি, এই যে দেখো এখানে হচ্ছে, দেখো এই গোলটা এখানেও আছে এখানেও আছে, আবার এই যে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এই সক্রিয়র মধ্যেও কিন্তু এই গোলটা আছে, মানে একটা বাহক আছে। বাট পার্থক্যের মধ্যে তাহলে আমাদের লিখতে হবে যে তোমার প্যাসিভ ট্রান্সপোর্ট বা নিষ্ক্রিয় পরিবহন হওয়ার জন্য বাহকের প্রয়োজন হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, লিখবা যে লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু সক্রিয় পরিবহনের জন্য বাহক অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, মানে সক্রিয়তে বাহক ছাড়া হবেই না, কিন্তু নিষ্ক্রিয়তে এখানে বাহক থাকতেও পারে অথবা এরকম সিম্পল ডিফিউশনও হতে পারে। ওকে, তারপরে আরেকটা পার্থক্য ছিল কি লাস্ট, আয়ন বাহকের কথা বললাম। এনজাইম, হ্যাঁ এনজাইমটা হচ্ছে তোমার কোথায় লাগবে, এটা যদি একটু মাথা খাটাও যে এনজাইমটা লাগবে আমাদের সক্রিয়তে। ঠিক আছে, কারণ এখানে তোমার হচ্ছে রিয়াকশন গুলা যে হতে হবে, এখানে তো বাইরে থেকে বিভিন্ন এনজাইমের কাজ আছে বুঝছো। আর নিষ্ক্রিয়ের মধ্যে তো কিছুই না, নর্মাল ডিফিউশন খালি। তো এখানে তোমার নিষ্ক্রিয়তে এনজাইম লাগবে না।
ওকে, তাহলে কি কি পার্থক্য বললাম? বিপাকীয় শক্তি হচ্ছে এখানে তোমার কি বলে বিপাকীয় শক্তি প্রয়োজন প্রয়োজন না, শ্বসন হার বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে না, ক্যাটায়ন অ্যানায়ন শোষণ সক্রিয়ভাবে হয় নিষ্ক্রিয়ভাবে হয়, আয়ন বাহক অবশ্যই প্রয়োজন, প্রয়োজন হতেও পারে নাও হতে পারে, আয়ন এনজাইম এনজাইম প্রয়োজন প্রয়োজন নেই। ঠিক আছে, এই এই পার্থক্যগুলা 5টা পার্থক্য, এবং আরো যদি পার্থক্য আছে তোমরা যদি বের করতে পারো ভালো। আচ্ছা, তাহলে এখন আমরা, আচ্ছা কার কোনো প্রশ্ন আছে এখানে? জি আপু, একটা কোয়েশ্চেন হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা আপু, এই যে আপনি যে বললেন যে বাহক বা এই যে ট্রান্সপোর্ট, এটা মানে এটা মানে কোন জিনিসটা বাহক হিসাবে মানে ব্যবহার হচ্ছে? আচ্ছা, কোন জিনিসটা বাহক হিসেবে ব্যবহার হচ্ছে? বাহক হিসেবে আপু অনেক আপু আপু কিছু। আরেকটা কোয়েশ্চেন ছিল। হুম হুম। আরেকটা হচ্ছে যে আপু, মানে যে কোনো একটা প্ল্যান্টে কি অ্যাক্টিভ আর প্যাসিভ মানে দুইটাই একসাথে হয়, নাকি যেটাতে অ্যাক্টিভ হবে সেটাতে প্যাসিভ হবে না, এরকম কিছু? আচ্ছা, ফার্স্ট প্রশ্নের আনসার হচ্ছে ক্যারিয়ার হিসেবে বিভিন্ন অণু কাজ করতে পারে। সেই অণুটা হতে পারে কোনো একটা প্রোটিন, কোনো একটা লিপিড, তারপরে কোনো একটা কার্বোহাইড্রেট দিয়ে ওরকম আসলে প্রমাণ পাওয়া যায় নাই, জেনারেলি তোমার প্রোটিন হিসেবেই বেশি দেখা গেছে, বুঝছো? বাট আবার বিভিন্ন ফসফোলিপিডও আছে। তো এই দুটাই খুবই কমন। হ্যাঁ, তো ক্যারিয়ার প্রোটিন হতে পারে অথবা লিপিড হতে পারে, এই দুটা মাথায় রাখো। হ্যাঁ, আর সেকেন্ড প্রশ্নের আনসার হচ্ছে যে তোমার এক একটা আয়নের ট্রান্সপোর্ট এক এক ভাবে হয়। ধরো তোমার হাইড্রোজেন যদি প্যাসিভলি হয়, তোমার আমি নিজে এত ভালো মতো জানি না আসলে কোন আয়ন কোন ভাবে হয়। তো তুমি খালি জাস্ট মাথায় রাখো যে একটা প্ল্যান্টে দুটাই হতে পারে, কোন আয়নটা ট্রান্সপোর্ট করতেছে সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, তোমার কোন আয়ন হচ্ছে প্যাসিভলি হবে, আবার কোনটার জন্য হচ্ছে অ্যাক্টিভলি হবে। আবার এখানে বিভিন্ন কাহিনী আছে। ধরো তোমার একটা উদ্ভিদ পুরো মরা মরা অবস্থায় আছে, তোমার সে এটিপি তৈরি করতে পারতেছে না, ওই রকম কন্ডিশনে তোমার তোমার কিছু এক্সেপশনাল কেসে তখন প্যাসিভও হতে পারে অ্যাক্টিভের জায়গায়। বুঝছো? মানে এরকম হচ্ছে উদ্ভিদের অবস্থা বুঝে এরকম ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, সারা বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো জি সারা? আপু, বুঝতে পেরেছি। জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা সামনে প্রসিড করি। হ্যাঁ, যে আমরা হচ্ছে তাহলে তোমার অ্যাক্টিভ আর প্যাসিভটা বুঝতে পারলাম। এখন আমাদের যেটা সামনে পড়তে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের কিছু মতবাদ দেওয়া হয়েছে। এই মতবাদগুলো কেন দেওয়া হয়েছে? আসলে ধরো প্রথমে একজন বিজ্ঞানী বলে গেল যে এভাবে এভাবে হয়েছে ট্রান্সপোর্ট, কিন্তু তারপরে কয়েকশো বছর পরে উনার সেই মতবাদের অনেকগুলা ড্রব্যাক বের হইলো। ঠিক আছে, দেন ওই মতবাদটা বললো যে এখন এটা চলবে না। তো এরকম করে করে তোমার অনেকগুলো মতবাদ হচ্ছে আসছে, ওগুলাকে আবার হচ্ছে তোমার রিফর্ম করে নতুন মতবাদ দেওয়া হয়েছে, এরকম অনেক কাহিনী আছে। সো এখন পর্যন্ত তোমার যেগুলা চালু আছে তার মধ্যে আমরা জাস্ট 3টা মতবাদ বইয়ের মধ্যে দেওয়া আছে, সেই 3টা মতবাদের আমরা ফার্স্ট একটু নামগুলো একটু দেখি। নামগুলো একটু দাগাও। আচ্ছা, এখানে তো দাগানোর কিছু আছে কিনা একটু দেখি, দাঁড়াও এখানে কিছু জিনিস দাগাই দিই। আচ্ছা, এখানে এই প্যারায় দাগানোর কিছু নাই। এই প্যারাতে হচ্ছে যে এই লাইনটা হচ্ছে একটু দাগা দেয়, যে দেখো তুমি জাস্ট এই লাইনটা একটু পড়ি আমি, দেখো কি বলছে। লবণ পরিশোষণ একটি জটিল প্রক্রিয়া এবং অদ্যাবধি লবণ পরিশোষণ সম্বন্ধে কোনো একটি নির্দিষ্ট প্রক্রিয়া সর্বজন স্বীকৃত হয় নাই। মানে এটাই বললাম যে তোমার মতবাদ গুলা দিচ্ছে, মানে এক একটা হাইপোথিসিস আসতেছে, তারপর আবার ভুল প্রমাণিত হচ্ছে, আবার একটা নতুন আসতেছে, মানে একদম যে তোমার সর্বজন স্বীকৃত মানে কোনোটা এখনো ভাবে হয় নাই। ঠিক আছে, আচ্ছা আমরা এই লাইনটা হচ্ছে গা একটু দাগাই, দেখো। এখানে হচ্ছে তোমার বলতেছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাটিস্থ পানিতে দ্রবীভূত লবণের ঘনত্ব মূলস্থ কোষরসের ঘনত্ব অপেক্ষা অনেক কম। ঠিক আছে, তোমার এটা হচ্ছে তোমার বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এটা কিন্তু সব সময় হবে না, কিন্তু তুমি জাস্ট খালি মাথায় রাখো যে মাটির মধ্যে জেনারেলি দেখা যায় যে মিনারেলস গুলো আছে তোমার সেগুলোর ঘনত্বটা তোমার কম থাকে, আর ইয়ার মধ্যে তোমার কোষ রসের মধ্যে ঘনত্বটা অনেক বেশি থাকে। হ্যাঁ, জাস্ট এমসিকিউর জন্য একটু মনে রাখো। তারপরও বলতেছে, আচ্ছা এইটা বলার পরে লাইনটা কি দাঁড়ালো, তাহলে যেহেতু মাটির মধ্যে আমাদের ঘনত্ব কম আর কোষে বেশি, তাহলে আমাদের কথা কি ছিল? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে যাওয়া, মানে নর্মালি যদি যেতে চাইতো সে কোষ থেকে মাটির মধ্যে চলে যেত লবণগুলা, তাই না? যেহেতু কোষের মধ্যে ঘনত্ব বেশি আর মাটিতে কম ঘনত্ব, সো এখন নর্মাল গ্রেডিয়েন্টের দিকে যদি সে যাইতো তাহলে কোষ থেকে লবণগুলা মাটির মধ্যে চলে আসতো। কিন্তু এখানে যেটা হচ্ছে এই ঘনত্ব আনতি, মানে ঘনত্বের আনতি বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিরুদ্ধে লবণ পরিশোষণ করে। ঠিক আছে,
তোমার এই যে এই লাইনটা একটু মনে রাখবো আমরা, যে এটা সে এরকম থাকলেও সে কি করতেছে, সে বিরুদ্ধে সে কাজ করতেছে। তো তাহলে আমরা এইটা যেহেতু বইয়ের লাইন আছে, তাহলে আমরা এই সেন্সে আমরা বলতে পারি যে আমাদের নিষ্ক্রিয়র চেয়ে সক্রিয় পরিশোষণটা বেশি হচ্ছে, তাই না? কারণ সক্রিয়ই তো তোমার হচ্ছে এরকম বিরুদ্ধে কাজ করতে পারবে, যেহেতু এটিপি দিচ্ছ, তুমি শক্তি দিচ্ছ। কিন্তু নিষ্ক্রিয় তো তোমার নর্মাল যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সে কিন্তু সেদিকেই যাবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এই যে দুই ভাগে ভাগ করা যায়, সক্রিয় নিষ্ক্রিয়। ওকে, সক্রিয়র মধ্যে হচ্ছে তোমার এই তো কি কি বলতেছে দাগানো দরকার, আমি খালি একটু রিডিং দিই। মাটিস্থ দ্রবণে কোনো আয়নের ঘনত্ব মূলের শোষণ অঞ্চলের কোষ রসে সেই আয়নের ঘনত্ব অপেক্ষা কম হলেও দেখা যায় যে ওই লাইনটাই বলছে যে মাটির দ্রবণ থেকে আয়নটা কোষের অভ্যন্তরে প্রবেশ করছে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের বিপরীতে এই শোষণ কিসের মাধ্যমে কাজ হবে? বিপাকীয় শক্তি। হ্যাঁ, এখানে একটা শক্তি লাগবে। এতে কি হবে? শ্বসন হার বৃদ্ধি পাবে। এই কারণে এ জাতীয় পরিশোষণকে সক্রিয় পরিশোষণ বলে। আচ্ছা, সক্রিয় পরিশোষণের সংজ্ঞা যদি আসে, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো যে যেই প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের মাধ্যমে, ঠিক আছে, এত কিছু না বললেও বলতে পারো যে শক্তি প্রয়োগের মাধ্যমে খনিজ লবণ উদ্ভিদের মূলে প্রবেশ করে। আরো সুন্দর করে বলতে পারো যে তোমার ওই যে কি যিনি বলে যে মূলস্থ, তোমার সরি মাটিস্থ দ্রবণ থেকে মূলস্থ দ্রবণে প্রবেশ করবে, এরকম কিছু একটা বলতে পারো। মানে মেইন কথা হচ্ছে যে আমাদের মাটি থেকে মূলের মধ্যে প্রবেশ করবে যে প্রক্রিয়া সক্রিয়ভাবে অথবা শক্তির প্রত্যক্ষ প্রয়োগ ঘটায় মাটি থেকে মূলের মধ্যে খনিজ লবণের প্রবেশ ঘটবে, সেটার নামই হচ্ছে আমাদের সক্রিয় পরিশোষণ। আর নিষ্ক্রিয়তা খালি বলবো হচ্ছে শক্তি প্রয়োগ ছাড়াই, ঠিক আছে, নিষ্ক্রিয়ভাবে এক কথায় যদি বলতে চাও। আচ্ছা, তারপরে দেখি, তারাও একটা পৃষ্ঠা কিংবা আচ্ছা, এই যে এখন হচ্ছে তুমি জাস্ট খালি আগে নামগুলো একটু আমরা দাগাই, হ্যাঁ। আচ্ছা, এখানে তোমার আমরা পড়তেছি হচ্ছে, তাহলে ফার্স্টে পড়তেছি আমরা সক্রিয় পরিবহন। হ্যাঁ, সক্রিয়র জন্য আমাদের কি লাগবে? অবশ্যই যে ক্যারিয়ার লাগবে আমাদের, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ক্যারিয়ার কনসেপ্ট অফ আয়ন, ঠিক আছে। নর্মাল ক্যারিয়ার দিয়ে কিভাবে কাজ করে তুমি যদি দেখো, এই যে এখানে একটা ছবি রাখছিলাম, দেখো ধরো এটা হচ্ছে বিভিন্ন মিনারেলস গুলা, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে তোমার এই ক্যারিয়ার প্রোটিনটা আমাদের কোথায় আছে? এটা কি? এটা হচ্ছে একটা, যদি চিন্তা করো এটা কি বলো, একটা ফ্লুইড মোজাইক মডেলের ছবি। তার মানে এটা আমাদের একটা প্লাজমা মেমব্রেন, একটা কোষ ঝিল্লি। তো এই কোষ ঝিল্লির মধ্যে আছে হচ্ছে আমাদের ক্যারিয়ার প্রোটিনটা, আর এরকম মাটির মধ্যে আছে মিনারেলসটা। তো এখন কি হবে যে এই তোমার ক্যারিয়ার প্রোটিনটার সাথে এই মিনারেলস গুলো একসাথে এরকম যুক্ত হয়ে যাবে, কমপ্লেক্স তৈরি করবে, ক্যারিয়ার প্রোটিন আয়ন কমপ্লেক্স। ওকে, কমপ্লেক্স যুক্ত করার পরে দেখো ক্যারিয়ার প্রোটিনের কিন্তু কোনো অবস্থান পরিবর্তন করতেছে না, সে সে যেটা করতেছে, তোমার এই আয়নগুলো আগে এদিকে ছিল, সেগুলোকে সে এখন এই সাইডে নিয়ে নিয়েছে, এই সাইড থেকে তারপর সুন্দর মতো সে বের হয়ে যাচ্ছে। মানে এখানে জাস্ট কি হইতেছে, তোমার ক্যারিয়ারটা করে কি, তোমার ওই যেই আয়নটাকে এক্সচেঞ্জ করা লাগবে সেই আয়নের সাথে সে একটা কমপ্লেক্স তৈরি করে, দেন ওই কমপ্লেক্সের ভেতর দিয়ে সেই আয়নটা হচ্ছে পাস হয়ে যায়। ওকে, তো এটাই হচ্ছে তোমার আর কি মেইন কথা। আচ্ছা, তো বইয়ের মধ্যে তাহলে তিনটা মতবাদের আমরা নাম পড়ি, যে একটা হচ্ছে লুন্ডেগার্ট থিওরি, তারপরে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আরেকটা পরে আছে লেসিথিন বাহক ধারণা। ঠিক আছে, এটা তিনটা নাম, কি কি নাম মুখস্থ করা এখনই, লুন্ডেগার্ট মতবাদ বা লুন্ডেগার্ট থিওরি, তারপরে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, আরেকটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। ওকে, তাহলে আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা বুঝবো হচ্ছে ফার্স্টেই লুন্ডেগর মতবাদ। আচ্ছা, এটা বোঝার জন্য হচ্ছে এটার আমাদের ছবি লাগবে। ছবিটা আমি এই ছবিটা ইউজ করতেছি কারণ হচ্ছে বইয়ের ছবিটা একটু কেমন জানি, এখানে এই ছবিটা হচ্ছে ওই ছবিটা, তোমার দুটো ছবি সেম, একদম সেম। দাঁড়াও, সেটা উঠে না ওই সাইডে। আচ্ছা, যাই হোক, দুটো ছবি সেম। হ্যাঁ, তোমার বইয়ের ছবি যে কথা, এই ছবিটা একটু ক্লিয়ার বলে এই ছবিটা দিয়ে একটু বুঝাই, তারপরে বইটা দেখাচ্ছি আবার। এটার জন্য একটু ভালো মতো সবাই, মানে এতক্ষণ যদি একটু ঝিমায় টুমায় থাকো, এখন ভালো করে মনোযোগ দাও। হ্যাঁ, আমাদের আজকে মানে পুরো ক্লাসে হচ্ছে এই লুন্ডেগার্ট আর প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট, এই দুটো জিনিস ভালো মতো বুঝে সবাইকে বের হতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে শুরু করি। ফার্স্টে হচ্ছে এটার জন্য আমাদের কিছু বেসিক, আমি কয়েকটা কথা বলি, তোমার বেসিক কিছু কেমিস্ট্রির নলেজ লাগবে। সেটা কি? আমাদের জারণ বিজারণ, হ্যাঁ, অক্সিডেশন রিডাকশন, এই জিনিসটা একটু আমরা আবার একটু রিক্যাপচুলেট করি। লিখতে পারলে ভালো হইতো, তার আমি একটু লেখার চেষ্টা করি। পেন্সিল কোথায়? আচ্ছা থাক ভাই, লিখতে যেমন আমাকে লাগে বুঝবা না, আমি তোমাকে হচ্ছে নর্মালি মুখেই বলি। দেখো, তোমার আমরা জানি ধরো আয়রন 2+ আর আয়রন 3+, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো যে আয়রন 2+
তোমার মানে কি তার 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, আর 3+ মানে হচ্ছে 3টা ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? সো তুমি যদি এখন Fe2+ থেকে যদি একটা ইলেকট্রনকে বের করে দাও, তাহলে কি হবে? সেটা Fe3+ হয়ে যাবে না? মানে তুমি এটা বইয়ের রিঅ্যাকশনও, একটু বইয়ের রিঅ্যাকশনটাই দেখো, এই যে এই রিঅ্যাকশনটা Fe2+ থেকে তুমি যদি একটা ইলেকট্রন বের করে দাও, হ্যাঁ, এই A মাইনাস এটা দেখা দরকার নেই এখন, জাস্ট তুমি এখন খেয়াল করো যে Fe2+ ছিল, Fe2+ থেকে একটা ইলেকট্রন তুমি বের করে দিছো, তাহলে হয়ে গেছে কি Fe3+। হ্যাঁ, তো এখন এই যে এই প্রসেসটা, এটাকে তো আমরা নাম দিব কি অক্সিডেশন, একটা প্রক্রিয়া, একটা জারণ হয়েছে। কিন্তু এখন জারণের ফলে তোমার কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তোমার এখানে প্রক্রিয়াটার নাম জারণ। আর Fe2+ সে নিজে কি হবে? সে নিজে বিজারিত হয়েছে, রিডিউসড হয়েছে নিজে। আর Fe3+ ও কি হবে? ও হচ্ছে জারিত হয়েছে, তার মানে ও অক্সিডাইজড হয়েছে। জাস্ট এই টার্মগুলো একটু মাথায় রাখো, যে এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের জারণ প্রক্রিয়া, অক্সিডেশন প্রক্রিয়া। এখানে হচ্ছে তোমার অক্সিডেশনের ফলে Fe2+ নিজে হয়ে গেছে বিজারিত বা রিডিউসড, আর Fe3+ সে হয়ে গেছে অক্সিডাইজড বা জারিত। তুমি হচ্ছে নাম ধরো এভাবে বাংলায় এত কিছু যদি চিন্তা করতে মানে না পারো, তাহলে জাস্ট এভাবে মনে রাখতে পারো Fe2+ এটা তোমার ছোট সংখ্যা কিন্তু নামটা বড়, ওকে বলা হচ্ছে বিজারিত। আর Fe3+ এটা তোমার 3 আটা বড় কিন্তু হচ্ছে নামটা এখানে ছোট, জারিত আর কি। ওকে, তাহলে আমরা জাস্ট গেলে এটা হচ্ছে আমাদের মেইন রিঅ্যাকশন। পুরো প্রক্রিয়াটা হওয়ার জন্য মেইন রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের এই Fe2+ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিলে Fe3+ হয়। অপোজিটলি আমি আরেকটা কথা বলতে পারি না, যদি আমি Fe3+ এর সাথে ধরো এখানে প্লাস দিয়ে আরেকটা ইলেকট্রন অ্যাড করে দিলাম, আচ্ছা যাই হোক, ধরো এখানে একটা ইলেকট্রন মাইনাস একটা ইলেকট্রন অ্যাড করে দিলাম, হ্যাঁ, তো সমান সমান আমি কি লিখতে পারি? সমান সমান লিখতে পারি হচ্ছে Fe2+। এইসব আজে বাজে জিনিস না লিখি, ক্লিয়ার করে দিই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা জাস্ট খালি মাথায় রাখবো যে Fe2+ থেকে ইলেকট্রন হারায়া তৈরি হবে Fe3+, আর Fe3+ এর সাথে যদি আমি একটা ইলেকট্রন অ্যাড করি সেটার নাম হবে Fe2+। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। এখন আসি যে এটার নাম লুন্ডেগার কেন হয়েছে। লুন্ডেগার হওয়ার কারণ কিছুই না, একটা লোকের নাম ছিল, যে লোকটা আবিষ্কার করছে ওনার নাম ছিল লুন্ডেগার। তো উনি নাম দিয়েছে, এটার ওনার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে লুন্ডেগার থিওরি বা লুন্ডেগার মতবাদ। তো এটা আবার সুন্দর আরেকটা নাম আছে, আমরা এই নামটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। সাইটোক্রোম পাম্প মতবাদ বলে। কি বলে? সাইটোক্রোম পাম্প। পাম্প কি জিনিস? পাম্প কেন আসছে এখানে? সেটা হচ্ছে আমরা হচ্ছে সক্রিয় পরিশোষণ মানে আমরা জানি কি সে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অপোজিটে কাজ করবে, তাই না? সো অপোজিটে কাজ করতে গেলে কি লাগবে? আমার একটা পাম্প লাগবে। পাম্প মানে আমি আগেও বলছি, ধর হার্টকে একটা তোমার পাম্প, হার্ট যেরকম একটা পাম্পের মতো কাজ করে, তাই না? তোমার এখানেও কি হইতেছে, তোমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেটা ছিল সেটার অপোজিটে তুমি একটা ফোর্স প্রয়োগ করে তুমি আয়নটাকে পরিবহন করাবা। সো এখানে একটা পাম্পের মতো কাজ করা লাগতেছে। হ্যাঁ, সো এটাকে বলা হচ্ছে সাইটোক্রোম পাম্প। এখন সাইটোক্রোম কেন আসছে? সাইটোক্রোম আসে এখানে, তোমার সাইটোক্রোম জিনিসটা কি, কই থেকে আসছে? এটা হচ্ছে তুমি সাইটোক্রোম নামটাকে যদি ভাঙো, সাইট প্লাস ক্রোম দুটা ওয়ার্ড আসে, তাই না? তো সাইট মানে কি? সাইট মানে আমরা জেনারেলি সেলকে বুঝি, তাই না? ধরো তোমার এই যে মনোসাইট, ফ্যাগোসাইট এই ধরনের। তো সাইট মানে সেল। আর ক্রোম মানে কি? ক্রোম মানে ওটা আমি আগেও বলছি, ক্রোম মানে হচ্ছে রঞ্জক পদার্থ বা রং, এই কালারকে বোঝায় হচ্ছে সাইট, ক্রোম বোঝায়। ঠিক আছে, তোমার বায়োলজিক্যাল টার্ম আর কি। তাহলে সাইটোক্রোম বলতে এমন একটা কণিকা বা এমন একটা কিছু বোঝাচ্ছে যেটার মধ্যে এরকম রঞ্জক পদার্থ আছে। ওকে, তাহলে এখন এটা অ্যাকচুয়ালি কি জাতীয় পদার্থ? এই সাইটোক্রোমটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। হ্যাঁ, এই প্রোটিন জাতীয় পদার্থ এটা থাকে কোথায়? থাকে সেলের, তোমার এই ক্ষেত্রে এটা আছে হচ্ছে আমাদের কোষ ঝিল্লির, এই পুরো সাইটোক্রোমটা থাকতেছে আমাদের কোষ ঝিল্লিতে। কিন্তু এই সাইটোক্রোমের আরো অনেক জায়গা আছে থাকার। হ্যাঁ, ওর হচ্ছে তোমার ইয়াতে থাকে, সে তোমরা হচ্ছে যখন আমরা শ্বসন পড়বো, শ্বসনের আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যেও হচ্ছে দেখবো যে এই সাইটোক্রোম গুলো আছে। ওকে, তাহলে এখন জাস্ট জেনে রাখি আমরা যে এটা তোমার সেলের মধ্যে আছে। তো এখন আমরা পড়তেছি যেহেতু তোমার কিভাবে মিনারেল অ্যাবজর্পশন হবে, সো তাকে সেল মেমব্রেন ক্রস করে আসতে হবে। সো এখন এই সাইটোক্রোমের অবস্থানটা হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে। তার মধ্যে কি আছে? অনেক ধরনের রঞ্জক পদার্থ আছে, এবং এটা হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। আচ্ছা, এই রঞ্জক পদার্থ আছে, ওকে বললাম। এখন ওর আরো খুবই ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে ও ইলেকট্রন পরিবহন করতে পারে। কি করতে পারে? ইলেকট্রন পরিবহন করতে পারে। ইলেকট্রন পরিবহন করতে পারে বলেই এই যে আমরা পড়তেছি কি একটা ক্যারিয়ার লাগবে, আমরা বলতেছিলাম না? এই ক্যারিয়ারটা এখানে হচ্ছে লুন্ডেগার মতবাদে তোমার এই আয়ন পরিবহনের জন্য ক্যারিয়ারটার নাম হচ্ছে সাইটোক্রোম। ঠিক আছে, এটা তাহলে আমরা মনে রাখি যে, আচ্ছা একটু দাঁড়াও,
ফোন আসতেছে কেন? আচ্ছা, যেটা বলতেছিলাম যে তাহলে আমাদের এখানে এই ক্যারিয়ার হচ্ছে কি সাইটোক্রোম। সাইটোক্রোমের মধ্যে ক্যারিয়ার হিসেবে কি থাকে? ক্যারিয়ার হিসেবে যেটা থাকে, আমি ফার্স্টে তোমাদের রিয়েকশন দেখাচ্ছিলাম যে আয়রনের রিয়েকশন। এই সাইটোক্রোমের মধ্যে থাকবে হচ্ছে এই আয়রন গুলা। ঠিক আছে, কি অবস্থায় থাকবে এইটা আমরা আসতেছি। এখন আরেকটা জিনিস, তুমি এখন ছবিতে আমরা চলে আসি, আমাদের নর্মাল কথাবার্তা শেষ। দেখো ছবির মধ্যে এখানে তোমার যেটা করা হয়েছে, আচ্ছা বইয়ের ছবি দেখো, এখানে তোমার ৩ ধরনের সাইটোক্রোমের নাম দেওয়া হয়েছে: সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। ঠিক আছে, এই বিসিএ এগুলা কেন এরকম নামকরণ করা হয়েছে? এটা হচ্ছে তোমার এক একটা সাইটোক্রোমের আবার শক্তির বিভিন্ন পার্থক্য আছে। ঠিক আছে, ওই অনুযায়ী ক্রমানুসারে তোমার বিসিএ এভাবে সাজানো হয়েছে। বিসি এটা তুমি হচ্ছে কি এটা এভাবে মনে রাখতে পারো যে ধরো তুমি জন্মের সময় কি ছিলা, বেবি ছিলা, তারপরে তুমি বড় হয়েছো, চাইল্ড হয়েছো, তারপর তুমি আরেকটু বড় হয়েছো, অ্যাডাল্ট হয়েছো, বুঝছো? তো তুমি এখানে বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, বিসিএ, মানে জাস্ট এটা সিকোয়েন্সটা যেন উল্টাপাল্টা না লাগে, এই কারণে আমি বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তো পুরো ছবিটা তুমি কিভাবে আঁকবা? ছবিটা দেখে কঠিন লাগতেছে, আসলে কঠিনের কিছু না। তুমি যেটা করবে ফার্স্ট এরকম লম্বা লম্বি দুটা দাগ দিবা, এই সাইডের এই দাগটা, আচ্ছা এই সাইডের এই দাগ দিবা আর এই সাইডের এই দাগটা দিবা। তো অ্যাকচুয়ালি আমরা কিসের কথা পড়তেছি? আমি বললাম যে আমি পুরো জিনিসটা পড়তেছি হচ্ছে তোমার সেল মেমব্রেনের মধ্যে, প্লাজমা মেমব্রেনের মধ্যে পড়তেছি। হ্যাঁ, ধরো তুমি প্লাজমা মেমব্রেন তো আর এত বড় হয় না। হ্যাঁ, তুমি ধরে নাও যেটাকে জুম করে তুমি দেখতেছো। হ্যাঁ, আর প্লাজমা মেমব্রেনের এক সাইডে কি থাকবে? এক সাইডে থাকবে কোষ। ধরে নাও এই সাইডটা হচ্ছে ওদের কোষ। আমি স্পটলাইট আনি, দাঁড়াও। এই সাইডটা হচ্ছে ওর কোষ আর এই সাইডটা হচ্ছে তোমার ওর মাটির বাইরের জায়গা। হ্যাঁ, মাটির জায়গাটা আর কি, মানে বহিস্থ দ্রবণ এটাকে বলতেছে। তাহলে এই তুমি জাস্ট এই সাইড গুলা মনে রাখো। হ্যাঁ, তোমার এই জায়গাটাকে বলা হচ্ছে কোষাভ্যন্তর আর এই জায়গাটাকে নাম দেওয়া হচ্ছে বহিস্থ দ্রবণ। তো এখন তুমি যদি এটার সাথে হিসাব করে তুমি যদি দুইটা প্লেনে ভাগ করে ফেলো, এই কোষাভ্যন্তরের কাছাকাছি যে প্লেনটা, যে তলটা, সেটাকে আমরা বলতেছি ভেতরের তল, আর এটাকে আমরা বলতেছি বাইরের তল। ওকে, এটা তো বোঝার কিছু নাই। হ্যাঁ, তোমার হচ্ছে যেহেতু সে ভেতরের দিকে আছে, কোষের ভেতরের দিকে, এটার নাম ভেতরের তল, আর সে আছে তোমার বাইরের দিকে, সো এটার নাম হচ্ছে বাইরের তল। হ্যাঁ, এবং এই পুরো প্রক্রিয়াটা কোথায় হচ্ছে? পুরো প্রক্রিয়াটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লিকে। কোষ ঝিল্লির মধ্যে আমরা একটা কোষ ঝিল্লিকে জুম করে আর কি দেখতেছি ভেতরে কি প্রসেস গুলা হচ্ছে। কোষ ঝিল্লির মধ্যে কি আছে? সাইটোক্রোম আছে। সাইটোক্রোমের ডিরেকশনটা কি? বি সি এ, এই ডিরেকশনে সে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন যেটা হবে ফার্স্টে তোমার এই ভেতরের তলে, হ্যাঁ ভেতরের দিকে একটা রিয়েকশন হবে। সেই রিয়েকশনটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। এখন রিয়েকশনটা কোন মানে কোন পদার্থ থেকে কোন পদার্থে ভাঙছে ওগুলা মনে রাখার দরকার নেই, আমরা জাস্ট নামটা একটু মনে রাখি। এটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া। তো ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ার মানে কি? ডি মানে কি? নাই। হাইড্রোজেনাস মানে হাইড্রোজেন থেকে আসছে। তো ডিহাইড্রোজেনাস বিক্রিয়া কথাটার মানে হচ্ছে যেই বিক্রিয়ার মাধ্যমে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। আর এই হাইড্রোজেনটা কোন তোমার কোন পদার্থ থেকে আসছে ওটা আমাদের জানা দরকার নেই, আমরা জাস্ট খালি মাথায় রাখবো যে ভেতরের তলে একটা ডিহাইড্রোজেনাস রিঅ্যাকশন হয়েছে, সেই রিঅ্যাকশনের ফলে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। এখন তুমি একটা হাইড্রোজেনকে তুমি ভেঙে আবার কি লিখতে পারো? হাইড্রোজেন প্লাস সাথে হচ্ছে কি একটা ইলেকট্রন বের হয়েছে, এটা বলতে পারো না? মানে হাইড্রোজেন তোমার একটা অণু হিসেবে ছিল ধরো, আর সেটা হচ্ছে তোমার তারপরে হাইড্রোজেন প্লাস আর সাথে একটা ইলেকট্রন আকারে বের হয়ে গেছে, এটাও তো আমি বলতে পারি সেম কথা। তাহলে এই ভেতরের তলে ডিহাইড্রোজেনাস বিক্রিয়ার ফলে একটা হাইড্রোজেন প্লাস অণু আর একটা হচ্ছে তোমার ইলেকট্রন বের হলো। হ্যাঁ, এখন এই হাইড্রোজেন প্লাসটার কাজ কি সে আপাতত এখানেই আছে, একটু পরে দেখবো হাইড্রোজেনটা কি করে। এখন আমরা চলে আসি হচ্ছে এই ইলেকট্রনটা কি করবে। এই ইলেকট্রনটা যেটা করবে, এক কথায় ইলেকট্রনটা হচ্ছে সাইটোক্রোমের ভেতর দিয়ে সে এই বি সি এ এগুলা ক্রস করে করে সে একদম বাইরের তলে এই প্ল্যানে চলে আসবে। ওকে, যে দেখো ইলেকট্রন এখানে ছিল, সে তারপরে কি সুন্দর ইলেকট্রনটা এখানে চলে আসছে। তো এই যে তোমার ইলেকট্রনটা ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমার সাইটোক্রোমটাকে রাখা হয়েছে। এখন কেন তোমার ইলেকট্রনটা ক্যারি করবো? তুমি এখন বলতে পারো যে আমি তো মানে পড়তেছি হচ্ছে কিভাবে অ্যানায়ন ক্যাটায়ন পরিশোষণ হয়, বাট এখানে ইলেকট্রন কেন আসবে? এখানে অবশ্যই ইলেকট্রন আসবে, কারণ অ্যানায়নের মধ্যে কি আছে? ইলেকট্রন আছে। অ্যানায়ন একা একা কিছুই করতে পারবে না, ওকে আগে আগে ইলেকট্রনটাকে তোমার ট্রান্সফার করা লাগবে, ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেলে অ্যানায়নটা তারপরে ঢুকে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে ইলেকট্রনটা ট্রান্সফার হবে। ফার্স্টে হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের সাইটোক্রোম বি। হ্যাঁ, সাইটোক্রোম বির মধ্যে তোমার
থাকে হচ্ছে Fe3+, এটা ভালো করে মনে রাখো। তোমার সাইটোক্রোম বির মধ্যে থাকে কে, তোমার প্রথমে থাকে Fe3+, এটা একটু দাগায় রাখতে পারো, হ্যাঁ, উল্টাপাল্টা হয়ে যায় যে আমি Fe2+ থেকে শুরু করব নাকি Fe3+ থেকে শুরু করব, না, Fe3+ থাকে। Fe3+ থাকে বলেই তোমার এই ইলেকট্রনটা তোমার আসতে পারে সাইটোক্রোম বিতে। কেন এই কথাটা বললাম, কারণ তুমি দেখো Fe2+ আছে, ধরো Fe3+ আছে, এখন ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি কার আছে? Fe2+ কি ইলেকট্রন গ্রহণ করতে পারবে? গ্রহণ করে Fe+ হবে না, এটা কিন্তু পসিবল না কখনোই। কিন্তু Fe3+ কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হতে পারে। সো ইলেকট্রনটাকে আমি এই ইলেকট্রনটা যে সাইটোক্রোম বির মধ্যে আসবে সেটা একসেপ্ট করবে কি? সেটা একসেপ্ট করবে Fe3+। সো এই 3+টা দিয়ে শুরু হচ্ছে আমাদের রিঅ্যাকশন, হ্যাঁ। তাহলে কি করতেছে, ইলেকট্রনটা Fe3+ এর সাথে রিঅ্যাকশন করতেছে, মানে Fe3+ ইলেকট্রনটাকে গ্রহণ করতেছে। তাহলে গ্রহণ করে দেখো এই তীর চিহ্নের ডিরেকশনটা দেখো, সে হয়ে গেল কি Fe2+ হয়ে গেল। ওকে, তাহলে Fe3+ ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে এখন হয়ে গেছে Fe2+। এখন এই তারপরে কি হবে, এখন সাইটোক্রোম বি থেকে সে যে তোমার Fe2+ এর মধ্যে যে ইলেকট্রনটা চলে আসছে, এটা এখন চলে আসবে সাইটোক্রোম সি তে। কিভাবে আসবে? ওর মধ্যে কি দুইটা ইলেকট্রন ছিল, সে যদি এখন তোমার একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই যে Fe2+, হ্যাঁ, একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কি হবে, সে এখন Fe3+ হয়ে যাবে। আবার ভালো করে শুনো, সাইটোক্রোম বির মধ্যে তোমার একটা ইলেকট্রন গ্রহণ করছে কে, Fe3+, সে গ্রহণ করে হয়ে গেছে Fe2+। এখন এই সাইটোক্রোম বি থেকে ইলেকট্রন হচ্ছে সাইটোক্রোম সি তে আসবে। কিভাবে আসবে, এই Fe2+ এর মধ্যে যে একটা অতিরিক্ত ইলেকট্রন ছিল, সেই এই Fe2+ এর ওই অতিরিক্ত ইলেকট্রনটা সে ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে কি হয়ে যাবে, সে নিজে হয়ে যাবে Fe3+। ওকে, আবার তারপরে কি হবে দেখো, এখন এই Fe3+টা তারপরে এখন এই ইলেকট্রনটা চলে আসবে আমাদের সাইটোক্রোম এ তে চলে আসবে। আর সাইটোক্রোম এ তে আসতে গেলে কি করতে হবে, Fe3+ হচ্ছে এই Fe2+টা আবার এখানে আরেকটি ইলেকট্রন ছেড়ে দিবে, তখন এটা হয়ে যাবে Fe3+টা হয়ে যাবে Fe2+। মানে পুরা ব্যাপারটা হচ্ছে কি, এই সাইটোক্রোম বি তে হচ্ছে একবার ইলেকট্রন সে একসেপ্ট করবে, তারপর সে এখানে আবার ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে হচ্ছে দেখো ছেড়ে দিচ্ছে একসেপ্ট করতেছে, ছেড়ে দিচ্ছে একসেপ্ট করতেছে, মানে সবগুলোতে কাহিনী হচ্ছে সেম। সাইটোক্রোম বি তে Fe3+ নিয়েছিল, নিয়ে হয়ে গেছে Fe2+। আবার হচ্ছে দেখো এখানে আবার এখানে এই ডিরেকশনটা দেখাচ্ছে কেন, যে কারণ Fe2+টা আবার কি ইলেকট্রনটাকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে সে আবার হয়ে যাচ্ছে Fe3+। ছেড়ে কোথায় দিচ্ছে, সে সাইটোক্রোম সির Fe3+ কে দিয়ে দিচ্ছে, তাহলে এখন Fe3+টা হয়ে যাচ্ছে Fe2+। তারপর আবার হচ্ছে কি এই ধাপের জন্য এই Fe2+ হচ্ছে ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, যে দেখো Fe2+ ইলেকট্রন দিয়ে সে নিজে হয়ে যাচ্ছে Fe3+। আবার এখানেও কি, যেহেতু সে Fe2+ ইলেকট্রন সাইটোক্রোম এ কে দিয়ে দিছে, তাহলে সে হয়ে যাচ্ছে Fe3+। ঠিক আছে, তারপরে ফাইনালি হচ্ছে তাহলে তোমার এখানে এই যে Fe2+ যেটা রইলো, সেও কি করবে, ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। সে ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে, Fe3+ হয়ে যাবে। আর যে ইলেকট্রনটাকে ছেড়ে দিল, এখন ইলেকট্রন গ্রহণ করার মতো আর কেউ নেই, কোনো সাইটোক্রোম আছে আর নাই, সাইটোক্রোম তিনটাই ছিল, বি ছিল, সি ছিল, এ ছিল। এখন যে ইলেকট্রনটা বের করে দিল, সেই ইলেকট্রনটা এখন চলে আসলো কোথায়, দেখো এই বাইরের তলে চলে আসছে। তাহলে ইলেকট্রন ছিল ভেতরের তলে, সে এখন এরকম রিঅ্যাকশন করে করে সাইটোক্রোমের মাধ্যমে সে এখন চলে আসলো বাইরের তলে। ঠিক আছে, সব জাস্ট এখানে কেন সাইটোক্রোম আসছে, কেন এত রিঅ্যাকশন হলো, জাস্ট ইলেকট্রনটাকে ভেতরের তল থেকে বাইরের তলে নিয়ে যাওয়ার জন্য। ওকে, এখন আসো যে এখন ইলেকট্রনের সাথে অ্যানায়নের কিভাবে কি ঢুকবে। অ্যানায়নের ব্যাপারটা হচ্ছে এই যে Fe2+, Fe3+ এগুলো যে আমি লিখছি, হ্যাঁ, এখন এই আমরা কি জানি, আয়ন একা থাকতে পারে কখনো, আয়ন কিন্তু একা থাকতে পারে না। আয়নকে তোমার পজিটিভ যত পরিমাণ চার্জ থাকবে সেই পরিমাণ একটা নেগেটিভ চার্জও থাকতে হবে, তাই না? সো এখানে যখন Fe2+ আছে, তখন কি এখানে তোমার দুইটা অ্যানায়নও থাকতে হবে। ওকে, এই কারণে এই যে তোমার যতগুলা এখানে তোমার মানে ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে, সেম একইভাবে এখানে আয়নের চেঞ্জও হবে। কিভাবে হবে, এই যে তোমার একটা ইলেকট্রনকে তুমি এখানে ছেড়ে দিছো, হ্যাঁ, সো এখন একটা অ্যানায়ন ভিতরে ঢুকবে, ঢুকে কি করবে, এখানে দেখো এই এই অ্যানায়নটা প্রথমে সাইটোক্রোম এ তে আসবে। সাইটোক্রোম এ তে আসলে ধরো তোমার প্রথমে দুইটা অ্যানায়ন ছিল, একটা অ্যানায়ন যখন নিল তখন সে হয়ে গেল তিনটা অ্যানায়ন। তারপরে সেম কাহিনী, এই তিনটা অ্যানায়নটা সাইটোক্রোম সি তে গিয়ে একটা অ্যানায়ন ছেড়ে দিবে, সে হয়ে যাবে দুইটা অ্যানায়ন। তারপরে আবার সেম এখানে হচ্ছে তোমার তিনটা আনায়ন ছিল, সে হচ্ছে তোমার একটা আনায়ন ছেড়ে দিবে, হয়ে যাবে হচ্ছে দুইটা আনায়ন। তারপরে আলটিমেটলি এই দুইটা আনায়নটা পরে আবার একটা আনায়ন ছেড়ে দিবে, এই আনায়নটা তারপরে হচ্ছে এখানে বের হয়ে যাবে।
ওকে, তোমার এখানে অ্যাকচুয়ালি তুমি দেখো এই ছবিটার মধ্যে 2টা অ্যানায়ন 3টা অ্যানায়ন এভাবে লিখছে, কিন্তু আলটিমেটলি কাহিনীটা কি হচ্ছে, সে একটা একটা করেই কিন্তু অ্যানায়ন গুলা তোমার ছাড়তেছে গ্রহণ করতেছে, ছাড়তেছে গ্রহণ করতেছে, মানে পুরো ইলেকট্রনের মতো কাহিনী এখানে হচ্ছে। তুমি দেখো যে আমি যে ছবিটা নেট থেকে নিছি এখানে জাস্ট তোমার একটা করে অ্যানায়ন দেখানো হয়েছে, মানে একটা অ্যানায়ন ঢুকছে, তারপরে সে হচ্ছে তোমার ওকে দিয়ে দিছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এই অ্যানায়নটা আবার এখানে চলে আসছে, ঠিক আছে, তারপর এই অ্যানায়নটা আবার এখানে চলে আসছে, এখানে চলে আসছে, মানে এরকম করে জাস্ট তোমার সাইটোক্রোমের যে তোমার আয়ন কি বলা এটা ইলেকট্রনের যেরকম তোমার আদান প্রদান হচ্ছে, সেম একই ভাবে তোমার সেই সামঞ্জস্যটা ব্যালেন্স মেনটেন করার জন্য আয়নেরও মানে অ্যানায়নেরও হচ্ছে এরকম ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, আদান প্রদান হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আলটিমেটলি আমরা কি দেখলাম, এই যে এত এত রিয়াকশন হইলো তার মাধ্যমে এই বাইরে থেকে যে অ্যানায়নটা আউটসাইড থেকে এই অ্যানায়নটা ইনসাইডে চলে আসছে, ভেতরের দিকে চলে আসছে, আর ভেতরে যে ইলেকট্রন ছিল সেইটা আমাদের বাইরে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা এতক্ষণ যা বলছি বুঝতে পারছো তো, না কারো কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এই জিনিসটা অনেক টাফ কিন্তু। কারো কোনো প্রশ্ন আছে? এনার্জি কে দিতেছে? অ্যানায়নটা কে দিতেছে? অ্যানায়নটা ওই যে মাটি থেকে আসতেছে, আউটসাইড থেকে আসতেছে। এই অ্যাবজর্পশন হইতে এনার্জিটা লাগবে না? ওই হ্যাঁ, এনার্জিটা কে ও আচ্ছা এনার্জি কে দিচ্ছে, আচ্ছা এইখানে পুরো প্রক্রিয়ার এনার্জি আসবে হচ্ছে এটিপির মাধ্যমে, বুঝছো, এখানে এটিপি কিভাবে প্রডিউস হচ্ছে এগুলা দেখাচ্ছে না, কিন্তু হচ্ছে তোমার যে কোনো সক্রিয় পরিশোষণে আমাদের লাগবে কি এটিপি লাগবে, সেই এটিপিটা তোমার রেসপিরেশনের মাধ্যমে তোমার সেলের মধ্যে তৈরি হয়ে থাকবে, ওইখান থেকেই আসবে এনার্জি, বুঝছো। আচ্ছা। আর কার কোনো প্রশ্ন আছে? তুমি জাস্ট খালি এত রিয়াকশন আসলে মাথায় রাখা টাফ, জাস্ট যেটা করবা যে মানে এটা অনেকটা লেখার সময় তোমাকে মুখস্থ করে লিখতে হয়, বুঝছো, ধরো তুমি Fe3+ দিয়ে হচ্ছে শুরু করতে হবে, তুমি এক সাইডে 3+ এক্স। হ্যাঁ, কে কি বলতেছিলে বলো। আপু এই বাইরের তল ভিতরের তল কি প্লান্টের ভিতরে ওই যে যেখানে সাইটোক্রোম থাকে ওইটার তল বুঝাচ্ছে? এখানে ভেতরের তল বুঝি তোমার পুরো জিনিসটা কোষ ঝিল্লির ভেতরে, প্লাজমা মেমব্রেনের ভেতরে, প্লাজমা মেমব্রেনের ভেতরটাকে আমরা হচ্ছে দুইটা প্ল্যানে ভাগ করছি, একটা সাইড হচ্ছে তোমার যেটা সেলের দিকে সেটাকে বলা হচ্ছে তোমার ভেতরের তল, আর একটা হচ্ছে তোমার বাইরের তল যেটা হচ্ছে তোমার মানে মাটির দিকে যে প্ল্যানটা থাকবে, বুঝছো। এটা তোমার পুরো জিনিসটাই হচ্ছে কিন্তু সাইটোপ্লাজমে যাচ্ছে না, এটা তোমার সেল মেমব্রেনের মধ্যে আছে, কিন্তু এই পুরা পুরা ছবিটা সেল মেমব্রেনে, ঠিক আছে। তুমি এভাবে তলে না ভাগ করলেও পারো, দেখো এই যে এই ছবিটার মধ্যে এরকম তলে ভাগ নেই, জাস্ট আউটসাইড ইনসাইড কি সুন্দর করে লেখা, তোমার বইয়ের মধ্যে হচ্ছে দিছে এরকম ভেতরের তল বাইরের তল এসব দেওয়া আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি পরীক্ষায় হচ্ছে আঁকার সময় কি করবা, তুমি ফার্স্ট হচ্ছে গুনে গুনে কয়টা তীর চিহ্ন আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটে এরকম তীর চিহ্ন এঁকে দিবা, ঠিক আছে। এঁকে দেওয়ার পরে তুমি যে কোনো এক সাইড থেকে শুরু করতে পারো, এই সাইড থেকে যদি শুরু করো ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে, এরকম একটা উপরে একটা নিচে, একটা উপর একটা নিচে, এরকম করে চারদিকে চারটা ডিরেকশন দিবা। তারপরে হচ্ছে যেটা করবা যে এখান থেকে শুরু করবা Fe3+, Fe3+ হইলে তোমার এটা হবে Fe2+, হ্যাঁ, অপোজিটে দেখো Fe2+ হলে এটা হচ্ছে Fe3+, তাহলে এটা হচ্ছে Fe2+, তাহলে এর পাশেরটা হচ্ছে Fe3+, এর অপোজিটটা হচ্ছে Fe2+, তো এরকম করে করে সবগুলা লিখবা। তুমি ইচ্ছে করলে এখানে কোনটা জারিত বিজারিত এরকমও লিখতে পারো, ঠিক আছে, যেমন Fe3+ এটাকে বলা হচ্ছে জারিত, এটা হচ্ছে বিজারিত, এটা এটা জারিত, এটা বিজারিত, হ্যাঁ, এরকম লিখতে পারো, না লিখতে পারো, সমস্যা নেই। আর তারপর কি করবা, এই যে প্রত্যেকটার সাথে দেখো Fe3+ হলে 3টা আনায়ন, 2+ হলে 2টা আনায়ন, 3+ হলে 3টা আনায়ন, 2+ হলে তোমার 2টা আনায়ন, এরকম করে করে তোমার দেখো আনায়ন গুলা লিখবা। ওকে, আর তারপরে যে ভেতরে হচ্ছে তোমার সাইটোক্রোম কোনটা বি সি কোনটা এ এটা লিখে দিবা। জাস্ট পরীক্ষায় হচ্ছে আগে লিখবা, আর বোঝার জন্য আমি যেটা বললাম এখানে কি হচ্ছে তোমার একটা ইলেকট্রন নিচ্ছে একটা ইলেকট্রন ছাড়তেছে, এরকম কাহিনীগুলো হচ্ছে বলে Fe2+ হচ্ছে একবার, Fe3+ হচ্ছে একবার। আর অ্যানায়নের ব্যাপারটা হচ্ছে কেন, কারণ তোমার Fe3+ কে আমার তো এটা তো আয়নের ব্যালেন্স রাখতে হবে, এই কারণে হচ্ছে আয়ন গুলাও হচ্ছে তার সাথে সাথে সে যেতে থাকবে। যতগুলো করলে তোমার দেখো যে তোমার বই যে ডিরেকশন একটা যে রিয়াকশন আছে এখানে দেখো Fe2+ ইলেকট্রন ছাড়তেছে, আর দেখো কি করলো একটা অ্যানায়ন সে গ্রহণ করলো, ঠিক আছে, মানে ব্যালেন্সটা রাখার জন্য একটা অ্যানায়ন গ্রহণ করে গেলো, তাহলে টু অ্যানায়নটা এখানে 3 অ্যানায়ন হয়ে গেল। ওকে, এই যে এটা হচ্ছে তুমি জাস্ট আমরা মনে রাখবো যে একটা ইলেকট্রন ছাড়া সেটাকে সেটার সাথে একটা অ্যানায়নকেও সে গ্রহণ করবে, এই কারণে Fe2+ থেকে Fe3+ যেরকম হয়ে যাবে সেরকম 2টা অ্যানায়ন থেকে 3টা অ্যানায়ন হয়ে যাবে, 3a- হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাইলে এইটা আমরা কি দেখলাম যে অ্যানায়নের ট্রান্সপোর্টের জন্য তোমার হচ্ছে এই সাইটোক্রোমের মধ্যে ক্যারিয়ার টেরিয়ার দিয়ে এসব কাহিনী হচ্ছে, মানে এই যে সক্রিয় পরিবহন যে আমরা বলতেছিলাম, হ্যাঁ, এই যে এই রিয়েকশন গুলা হচ্ছে এই কাজগুলা হচ্ছে বলে এটার নাম হচ্ছে আমাদের সক্রিয় পরিবহন, ঠিক আছে।
এখন তুমি দেখো আমরা তাহলে জাস্ট অ্যানায়নটাকে আমরা মাটি থেকে সেলের মধ্যে প্রবেশ করাইছে। এখন ক্যাটায়ন, আমরা এখন ক্যাটায়নকে কি করব? ক্যাটায়নের জন্য যেটা দরকার, ক্যাটায়নের জন্য কিছুই দরকার নেই আসলে। ক্যাটায়নের জন্য কোনো ধরনের এখন শক্তির দরকার নেই। কেন শক্তির দরকার নেই? ক্যাটায়নটা আমাদের নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হবে। কারণ হচ্ছে তোমার দেখো এই সাইটোক্রোমের ভেতরের মধ্যে এই আমরা দেখলাম যে আয়রনের মধ্যে এইসব কাহিনীগুলো হচ্ছে, পজিটিভ নেগেটিভ মানে পজিটিভ চার্জগুলো কিন্তু সাইটোক্রোমের মধ্যে আছে। কিন্তু যখন এই একটা অ্যানায়ন ঢুকে যাবে এখানে, এই এই কোষের ভেতরে ঢুকে যাবে, তখন কি হলো তুমি চিন্তা করো, এখন কোষের মধ্যে এই জায়গায় জাস্ট অ্যানায়ন আসছে, এখানে কিন্তু তোমার Fe3+ মানে ওষুধ কিন্তু কিছু আসে নাই, তাই না? সো এখন তুমি যদি চিন্তা করো আমাদের এখানে অ্যানায়নের ঘনত্ব কনসেন্ট্রেশন বেশি হয়ে গেছে, ঠিক আছে, আবার এখানে কি অ্যানায়নের কনসেন্ট্রেশন কম, ঠিক আছে। তাহলে এখন যেটা হবে আমাদের এই কনসেন্ট্রেশনটাকে কি করবে, অ্যানায়নটাকে তোমার এই যে তোমার একটা ঘাটতি হয়ে গেল, এখানে কম এখানে বেশি, এই ঘাটতিকে ব্যালেন্স করার জন্য তোমার সেম একটা ক্যাটায়ন হচ্ছে তোমার এই বাইরে থেকে ভেতরে ঢুকে ঢুকে যাবে। মানে আমরা যেরকম লবণ সেতুর মধ্যে আমরা যেরকম পড়তাম, তাই না, যে কেমিস্ট্রির মধ্যে যে তোমার হচ্ছে ব্যালেন্স করার জন্য অ্যানায়ন যদি থাকে তাহলে তোমার ব্যালেন্স করার জন্য একটা তোমার ক্যাটায়নও চলে আসবে। তো এখানেও সেম কাহিনী, যে যেহেতু ভেতরে একটা অ্যানায়ন ঢুকে গেছে, তো এখন এই অ্যানায়নটা তো একা থাকবে না, অ্যানায়নটাকে ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সের জন্য তোমার অটোমেটিক এখানে কোনো ধরনের শক্তি লাগতেছে না ক্যাটায়নটা ঢোকার জন্য, অটোমেটিক নিষ্ক্রিয়ভাবে তোমার একটা ক্যাটায়নও ভেতরে ঢুকে গেল। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই কারণে নিচে বলতেছে যে সাইটোক্রোম পাম্প মতবাদ অনুযায়ী অ্যানায়ন সক্রিয়ভাবে এবং ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হচ্ছে, পরিশোষিত হবে, পরিশোধিত না। ঠিক আছে, তাহলে এই পুরা মানে লুন্ডাগর মতবাদের তাহলে আমাদের মেইন কথা কি? মেইন কথা হচ্ছে তোমার এই লাইনটাই, যে অ্যানায়নটা আমাদের তোমার কি বলে অ্যাবজর্পশন বা শোষণ হওয়ার জন্য শক্তি লাগবে, কিন্তু ক্যাটায়ন অ্যাবজর্পশন হওয়ার জন্য শক্তির কোনো দরকার নেই। এবং এইটা হচ্ছে এটার মেন কথা, এবং এটা হচ্ছে এটার ড্রব্যাক, এটা একটা ফল্ট এই থিওরিটার। কারণটা কি তুমি দেখো, আমরা সক্রিয় বলতে আমরা বুঝি হচ্ছে পুরা প্রসেস হওয়ার জন্য যেখানে শক্তি লাগবে। তাহলে উনি এখন বলে গেল যে অ্যানায়নের জন্য খালি শক্তি লাগবে, ক্যাটায়নের জন্য শক্তি লাগবে না। তাহলে এটা একটা তোমার একটা কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না, যে পুরাটার জন্য তো তাহলে আমার শক্তি লাগতেছে না, তাহলে কি এখন আমরা এই পুরো প্রক্রিয়াটাকে অর্ধেক বলবো হচ্ছে প্যাসিভ, অর্ধেক বলবো অ্যাক্টিভ, এরকম কি বলা যাবে? মানে এটা নিয়ে হচ্ছে একটা ইয়াতে পড়ে যাওয়া হয়েছে, বুঝছো? মানে তো এটা হচ্ছে তোমার এই ইভেন হচ্ছে পরবর্তীতে আরেকটা এটার একটা ঝামেলা দেখা গেছে, যে ক্যাটায়ন এই মতবাদ অনুযায়ী উনি বলে গেছে ক্যাটায়নটা নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হচ্ছে, কিন্তু দেখা যায় যে ক্যাটায়ন যখন পরিশোষিত হয় তখন সামান্য পরিমাণে ওদের রেসপিরেটরি রেট বেড়ে যায়। যদি ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবে হইতো তাহলে কিন্তু তোমার শ্বসনের হারটা বাড়ার কথা ছিল না, বাট যেহেতু সামান্য পরিমাণে রেসপিরেশনে চেঞ্জ হচ্ছে, তো এটা দিয়েও বোঝা গেল যে ক্যাটায়ন একদম নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হচ্ছে, এটা কিন্তু মানে 100% তাহলে সত্যি বলা যাচ্ছে না। ঠিক আছে, মানে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম দেখা গেছে, এই কারণে হচ্ছে পরবর্তীতে আরো অনেক মতবাদ আসছে। তো আপাতত আমরা বুঝলাম, এখন বইয়ের কথাগুলো আসি। হ্যাঁ, বইয়ে সেম এই কথাগুলাই বলছে। দেখো তাহলে ফার্স্টে আমরা মনে রাখবো, দেখি এই মতবাদকে কি সাইটোক্রোম পাম্প মতবাদ বলে। আচ্ছা, এই বাহকের নাম কি? বাহকের নাম হচ্ছে সাইটোক্রোম। অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে সাইটোক্রোম, মানে অ্যানায়নটাই হচ্ছে আমাদের সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে হবে। ওকে, ফার্স্টে কি হবে দেখো, যে ভেতরের তলে ডিহাইড্রোজেনাস বিক্রিয়ার ফলে একটা প্রোটন মানে হাইড্রোজেন প্লাস আর একটা ইলেকট্রন। ও আচ্ছা, আমি তো একটা কথা বলিনি, দাঁড়াও। যেই হাইড্রোজেনটা যে বের হয়ে গেছিল, এই হাইড্রোজেনটার এখন কি হবে এটা কিন্তু বলি নাই। সেটা হচ্ছে হাইড্রোজেনটা তো ভেতরের তলে তৈরি হয়েছিল না, সে এখন বাইরের তলে চলে আসবে। বাইরের তলে আসার পরে বাইরে থেকে অক্সিজেনও প্রবেশ করবে। তো এই অক্সিজেন আর হাইড্রোজেন দুটা মিলে কি তৈরি হবে? দুটা মিলে তৈরি হবে পানি, তৈরি হবে। সেই পানিটা তারপর আবার বের হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা জাস্ট একটা বলতে গেলে একটা বাই প্রোডাক্ট হিসেবে এই পানিটা তৈরি হচ্ছে এই প্রসেসটার সাথে। ওকে, পানিটা ভেতরে আর থাকতেছে না, পানিটা হচ্ছে বাইরে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছি তারপরে আর কি আছে? আচ্ছা, ইলেকট্রনটা কি করবে দেখো, সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাইরের দিকে চলে আসে এবং অক্সিজেনের সাথে মিলে প্রোটিন প্রোটন সহযোগে পানি তৈরি করে। মানে অক্সিজেনের সাথে এখানে কে মিলবে? এখানে হচ্ছে অক্সিজেনের প্রোটিন মিলে পানি তৈরি করতেছে। আর ইলেকট্রনটা কি হবে? জাস্ট বাইরে চলে আসবে। কেন বাইরে চলে আসবে? কজ অ্যানায়নটাকে ঢোকানোর জন্য। আচ্ছা, তারপরে দেখো কি বলতেছে, এর ফলে বাইরের তলে সাইটোক্রোমের বিজারিত লৌহ ইলেকট্রন হারিয়ে, এই যে এইখানে হচ্ছে তোমার এগুলা বাংলা পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে, তুমি ছবি দেখে দেখে চিন্তা করবা যে ছবিটার মধ্যে কি ছিল। এখানে হচ্ছে এই যে Fe2+, সে হচ্ছে ইলেকট্রন হারাইছে, তাইলে
Fe2+ কে আমরা বলতেছিলাম সে বিজারিত। তো একটা বিজারিত কি বলে ওটাকে, বিজারিত আয়রন হচ্ছে ইলেকট্রন হারায় Fe3+ হয়েছে, মানে জারিত হয়েছে। তো এই কথাটা এখানে বলতেছে যে সাইটোক্রোমের বিজারিত লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত হয়। হ্যাঁ, তো এই কারণে আমরা জাস্ট মাথায় রাখবো যে কোনটা জারিত কোনটা বিজারিত, হ্যাঁ, বা অক্সিডাইজড কোনটা রিডিউসড। তোমার এটা হচ্ছে জাস্ট ছোট বড় ভাবে করে যেভাবে পারো মনে রাখো, বাট মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ পরীক্ষায় এটা কিন্তু আমাদের লিখতে হবে যে কোনটা তোমার অক্সিডাইজড অবস্থা কোনটা রিডিউসড অবস্থা, এগুলো পরীক্ষায় লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবং একটি অ্যানায়ন গ্রহণ করে। আচ্ছা, তারপরে হচ্ছে এই রিঅ্যাকশনটা পরীক্ষায় সুন্দর করে আমরা দিব। তারপর এটা হলো বাইরের তলের কাহিনী। ভেতরের তলে কি হচ্ছে উল্টাটা, যে তোমার ভেতরের তলে হচ্ছে Fe3+ যেটা ছিল, মানে জারিত লোহা যেটা ছিল, সেটা তোমার এই ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া থেকে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত হবে। হ্যাঁ, এবং বাইরের তলে সাইটোক্রোমের ওই একই কথা, এই যে বাইরের তলে সাইটোক্রোমের বিজারিত লৌহ এটাই বলছে, অ্যানায়ন গ্রহণ করে যেটা, সেইটা আবার বিক্রিয়ার শেষ পর্যায়ে ভেতরের দিকে মুক্ত করে দেয়। মানে অ্যানায়নটা হচ্ছে বাইরে থেকে সেলের মধ্যে ঢুকে যাচ্ছে, আর ইলেকট্রনটা হচ্ছে সেলের ভেতর থেকে বাইরের দিকে চলে আসতেছে এভাবে ভেতরের দিকে। আচ্ছা, এখানে একটা কথা আছে, ইলেকট্রন কিন্তু তোমার একদম মাটির মধ্যে কিন্তু চলে যাবে না, সেলের বাইরের তলে বাইরের প্লেনে চলে আসবে, কিন্তু সে কিন্তু তখনও সেলের মধ্যেই আছে। ঠিক আছে, সে কিন্তু সেল থেকে কিন্তু বের হয়ে যাবে না ইলেকট্রন। ওকে, এটা মাথায় রাখো। সে জাস্ট খালি অ্যানায়নটাকে ঢুকানোর জন্য এই কাহিনী করছে, কিন্তু সে কিন্তু সাইটোক্রোমের মধ্যেই থাকবে, মানে সেলের মধ্যে, মানে আরো ভালো করে বলতে গেলে প্লাজমা মেমব্রেনের মধ্যেই সে থাকবে। সে কিন্তু একদম বাইরে বের হয়ে যাবে না, জাস্ট বাইরে থেকে ঢুকবে হচ্ছে অ্যানায়ন, ক্যাটায়ন, এগুলা। আচ্ছা, তারপরে কি, কিন্তু ক্যাটায়ন বলা হচ্ছে আর শোষণটা নিষ্ক্রিয় প্রক্রিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে পরীক্ষা অ্যাকচুয়ালি সবগুলা কথাই লিখতে হবে। মানে সব কথা কি, দেখো এখানে আছে মেইন দুইটা কথা, ভেতরের তলে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হচ্ছে, সেটার ফলে ভেতরের দিকে কিভাবে জারিত বিজারিত হচ্ছে ওইটা লিখবা, আর বাইরের দিকে হচ্ছে কিভাবে জারিত বিজারিত হচ্ছে, আর একটা অ্যানায়ন গ্রহণ করতেছে, সেটা হচ্ছে ভেতর থেকে বাইরে থেকে ভেতরে চলে আসতেছে। এই, আর লাস্টে বলবো ক্যাটায়নটা হচ্ছে এটার সাথে নিষ্ক্রিয় প্রক্রিয়ায় শোষণ হয়ে যায়। এই জাস্ট চার পাঁচটা কথা আর একটা রিয়েকশন, এটা দিয়ে সুন্দর করে প্রশ্নটা লিখে দিতে পারো। 2 নম্বরের প্রশ্নে আসলে তো ওকে ছবি না আঁকলেও হয়, কিন্তু 3 নম্বরের প্রশ্নে আসলে অবশ্যই ছবি দিতে হবে। ঠিক আছে, এবং তুমি ধরো 2 নম্বরের প্রশ্নে তুমি ধরো কথাটা লিখতে ঝামেলা হচ্ছে, তুমি যদি ছবি আঁকায় ভালো থাকো, এক্সপার্ট থাকো, তুমি জাস্ট ছবিটা এঁকে দুই একটা জাস্ট কথা বলে দিলে এটা সাইটোক্রোমের মাধ্যমে এই কাহিনী হচ্ছে, জাস্ট অ্যানায়নটা ভাবে সক্রিয়ভাবে পরিশোষণ হচ্ছে, ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবে হচ্ছে, তাহলে কিন্তু তুমি 2-2 পাবা। কারণ ছবি কিন্তু খুব, মানে আমি সবসময় বলি, ছবি কিন্তু খুব ম্যাটার করে। ওকে, আচ্ছা, এই লুন্ডাগরে আর কারো কোনো সমস্যা আছে? লুন্ডাগর কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং বোঝা এটা নিয়ে মানে এত ঝামেলা হয়। ঠিক আছে, এবং ছবি আঁকার ক্ষেত্রে যেন প্যাচ না লাগে। হ্যাঁ, ছবি আঁকার জন্য তো বলছি যে, মানে ছবি আঁকার জন্য তো বুঝে বুঝে আমাদের ছবি আঁকা দরকার নেই, আমরা জাস্ট 2+3+ এরকম করে লিখে দিব, হয়ে গেল। হ্যাঁ, এরকম করে তুমি শুরু করবা, 4টা তীর চিহ্ন দিবা, Fe3+ লিখবা, অপোজিটে তোমার 2+, আবার এরকম অপোজিট করে করে লিখবা, তারপর একই সাথে হচ্ছে তোমার অ্যানায়ন মানে এই অ্যানায়ন গুলো লিখে দিবা হবে 2A 3A করে করে, জাস্ট শেষ ছবি। হ্যাঁ, তারপর এখানে দেখাবা যে হাইড্রোজেন বের হইতেছে, ইলেকট্রন বের হচ্ছে, এখানে হচ্ছে আবার এদিকে চলে আসছে, অক্সিজেন ঢুকছে, এটা মিলে পানি হয়ে গেছে। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি আরো সামনে প্রসিড করি। আচ্ছা, আমার জুম কেন শেষ হচ্ছে না মিটিং, আমি বুঝলাম না। আচ্ছা, ভালো, তাহলে আমরা একবারেই হচ্ছে ক্লাসটা শেষ করব আমরা। আপু আর কতক্ষণ? আপু আর জাস্ট হচ্ছে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্টটা পড়াবো, আর 10 মিনিটেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসলে মানে এই জিনিসগুলো এতক্ষণ ধরে পড়াচ্ছ, মানে শুনতেছো তোমরা, অনেক ধৈর্যের ব্যাপার। ওকে, আমরা হচ্ছে দেখি প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট, এটা একদম সহজ। দাঁড়াও ক্লিয়ার করি। আচ্ছা, আজকে তো সবার SW থাকবে, আমাকে সবাই লুন্ডেগড়ের ছবি আঁকা দেখাবা। হ্যাঁ, এই প্রোটন আয়ন কো ট্রান্সপোর্টের ছবি আঁকা দরকার নেই এখন, বাট লুন্ডেগড়ের ছবি সবাই আমাকে মাস্ট, হ্যাঁ, 2 দিনের মধ্যে একে আমাকে দেখাবা। আচ্ছা, এই আমরা এখন পড়বো তাহলে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট। আর 15 মিনিট লাগবে আমাদের। হ্যাঁ, আমরা হচ্ছে লেসিথিন বাহকটাও একটু বলবো, আর প্রোটন আয়নটা ভালো মতো বলবো এখন। আচ্ছা, এটার জন্য আমাদের জাস্ট একটু এখানে কয়েকটা জিনিস একটু মানে বুঝবো। জাস্ট দেখো, তোমার মানে আয়ন তো বিভিন্ন ভাবে পরিশোষণ হয় আমরা দেখলাম, তো হতে পারে জাস্ট একটা আয়ন একা একা হচ্ছে তোমার এরকম বাইরে থেকে ভেতরে ঢুকে যাচ্ছে। ওকে, এই যে দেখো, এটাকে এই আয়নটা জাস্ট তোমার বাইরে থেকে ভেতরে ঢুকে যাচ্ছে, একা একা ঢুকতেছে বলে এটাকে নাম দেওয়া হচ্ছে ইউনিপোর্ট। ইউনি মানে কি, তোমার ইউনিক একটা। ওকে,
তারপরে হতে পারে কি যে দুইটা আয়ন একই সাথে ভেতরে ঢুকতেছে, মানে এখানে হচ্ছে কি একটা মানে এই এ আয়নটা একা একা ঢুকতে পারে না, অথবা এই বি আয়নটা এখানে একা একা ঢুকতে পারবে না, যদি তাকে ঢুকতে হয় দুটো একসাথে ঢুকতে হবে। সো এইটাকে বলা হচ্ছে তোমার সিন পোর্টার। হ্যাঁ, মানে পোর্টার বলা হচ্ছে এই পুরো ক্যারিয়ার প্রোটিনটাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা পোর্টার, বাট প্রসেসটাকে তুমি বলতে পারো সিন পোর্ট। আচ্ছা, আরেকটা কি হতে পারে দেখো, এটা দুটো ডিরেকশনটা কি সেম দিকে ডিরেকশন, কিন্তু যদি এরকম হয় যে এ আয়নটা ভেতরে ঢুকছে আর বি আয়নটা ভেতর থেকে বাইরে গেছে, তাহলে এটা কি তোমার যে বিপরীত কাহিনী হইলো, এটাকে আমরা তখন বলবো অ্যান্টিপোর্টার বা অ্যান্টিপোর্ট। ঠিক আছে, অ্যান্টিপোর্ট প্রসেসটাকে বলবো আমরা, আর অ্যান্টিপোর্টার হচ্ছে এই জিনিসটাকে বলবো। তাইলে এই যে তোমার এই তিনটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, যে তোমার হতে পারে সে একা একা ঢুকতে পারে, অথবা সে এরকম ডাবল করে ঢুকতে পারে। মানে ডাবল করে ঢুকাকে আমরা বলতেছি কো ট্রান্সপোর্ট, বা দুটাকে নাম দেওয়া হচ্ছে কি, এই ক্যারিয়ার গুলাকে কো ট্রান্সপোর্টার নাম দেওয়া হচ্ছে। তো এই কো ট্রান্সপোর্ট মানে কি দুইটা, হ্যাঁ, মানে কো মানে কি তোমার হচ্ছে আমরা ইয়া বলি না সহযোগী, ঠিক আছে। সো সেই সহযোগিতা কিভাবে হতে পারে, হয়তো বা দুটো ডিরেকশন সেম দিকে হতে পারে, অথবা একটা ঢুকবে আরেকটা বের হবে, এভাবেও হতে পারে। হ্যাঁ, অ্যান্টিও হতে পারে, সিনও হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা বইয়ের ছবিতে চলে আসি। দেখো এই বইয়ের ছবিটাই কি বলছে। ফার্স্টে আমরা বহিস্থ দ্রবণ, কোষস্থ দ্রবণ, আর মাঝখানে একটা লম্বা একটা কি ছবি আঁকছে, এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের ছবি। হ্যাঁ, এটা হচ্ছে কোষঝিল্লি, কোষঝিল্লির এই পাশে হচ্ছে ভেতরের দিকে কোষের ভেতরের দ্রবণ, আর এইদিকে হচ্ছে আমাদের বাইরে মাটির বাইরের জায়গা। আচ্ছা, তো যেটা হয় নরমালি প্রথমে দেখা গেছে যে সেলের ভেতরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কম, আর সেলের বাইরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বেশি। এটা জাস্ট খালি হচ্ছে একটু মাথায় রাখো। হ্যাঁ, বললাম কি নরমালি হচ্ছে তোমার সেলের ভেতরে, আমি এখানে একটা কি চিহ্ন দিব, আচ্ছা এখানে একটা লাল চিহ্ন দিয়ে রাখি, হ্যাঁ, যে এইখানে হচ্ছে আমাদের কোষস্থ দ্রবণের মধ্যে হাইড্রোজেন প্লাসের কনসেন্ট্রেশনটা বেশি আর বাইরে হচ্ছে কম, এখানে একটা চিহ্ন দিলাম। হ্যাঁ, তো এখানে বেশি, কোষের ভেতরে বেশি, এখানে কম। তাহলে এখন কি হওয়ার কথা, কোষের ভেতর থেকে হাইড্রোজেন আয়ন নরমাল যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সাথে যদি যাইতো, তাহলে কোষের ভেতর থেকে হাইড্রোজেন আয়নটা বাইরে বের হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে। ও সরি 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 সরি, আমি হচ্ছে উল্টা করে ফেলছি। এই যা বলছি সব ভুলে যাও। হ্যাঁ, আমি নিজে প্যাচ লাগাই দিছি। হ্যাঁ, তোমার হচ্ছে মানে ডিরেকশন এটা থাকলেও উল্টা হবে। হ্যাঁ, এই দিকে দুইটা দাগ। হ্যাঁ, মানে এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেশি আর এখানে কম। আমি রিয়েলি সরি, যেখানে তোমার উল্টা করে ফেলছি, যে কনসেন্ট্রেশন বেশি থাকবে হচ্ছে বহিস্থ দ্রবণে, আর কোষের ভেতরে হচ্ছে কনসেন্ট্রেশন কম থাকবে। ঠিক আছে, তুমি ছবিটার দিকে খেয়াল রাখো, যেখানে দুইটা দাগ দিছি এখানে কনসেন্ট্রেশন বেশি আর এখানে কনসেন্ট্রেশন কম। তাহলে এখন নর্মাল নিয়মে আমার কথা ছিল যে এদিক থেকে এদিকে যাওয়া, তাই না, এই ডিরেকশন যদি আমি চিন্তা করতাম তাহলে বাইরে থেকে ভেতরে চলে আসার কথা ছিল। কিন্তু যেটা হবে এখন, এই বাইরে থেকে ভেতরে যাবে না, এখানে তোমার একটা পাম্প কাজ করবে, প্রোটন পাম্প। এই পাম্প মানে আমরা জানতাম যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের অপোজিটে কাজ করে। ওকে, এই অপোজিটে কাজ করানোর জন্য তোমার কি লাগবে, একটা শক্তি লাগবে। যে দেখো এটিপি থেকে তোমার এরকম এডিপি আর পিআই তৈরি হবে, যে এটিপি যে শক্তিটা দিচ্ছে সেই শক্তির ফলে প্রোটন পাম্পটা অ্যাক্টিভ হবে। এই প্রোটন পাম্পটা তারপর কি করবে দেখো, এই হাইড্রোজেনকে, এখন ডিরেকশনটা খেয়াল করো, যাওয়ার কথা ছিল হাইড্রোজেনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সাথে যদি যাইতো তাহলে বাইরে থেকে ভেতরে ঢুকতো, কিন্তু উল্টা কাহিনী হবে এখন, যে কোষের ভেতর থেকে হাইড্রোজেন আয়নটা চলে আসবে হচ্ছে বাইরে চলে আসবে। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার কেন হইতেছে, প্রোটন পাম্প আসার জন্য। প্রোটন পাম্প যদি না আসতো তাহলে কিন্তু ডিরেকশনটা এটা থাকতো। সো তাহলে এগুলো আমি মুছে ফেলি। তাহলে এখানে একটা প্রোটন পাম্প আসছে বলে হাইড্রোজেন আয়নটা ভেতর থেকে বাইরে চলে আসছে। আচ্ছা, এখন তারপরে কি হবে, এই যে তোমার প্রোটন পাম্প এবং হচ্ছে এখানে যে তোমার এটিপি আসলো, এইটাকে আমরা একটা ফোর্স বলি। ফোর্সটার নাম হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। কেন প্রোটন মোটিভ ফোর্স, দেখো এখানে এখন কি হইতেছে, আমাদের হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি কোষের বাইরে, আর কোষের ভেতরে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম। তাইলে এখানে তোমার, এখানে ফার্স্ট অফ অল একটা কেমিক্যাল একটা কি পার্থক্য হলো, কেমিক্যাল একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। ওকে, আবার বলতে পারি কি চার্জের গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। কিভাবে, এখানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি হয়ে গেছে বহিস্থ দ্রবণে, আর ভেতরের দ্রবণে পজিটিভ চার্জের পরিমাণ কমে গেছে। তাহলে এই যে তোমার দুইটা গ্রেডিয়েন্ট হইলো, এটাকে আমরা একসাথে আমরা নাম দিচ্ছি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, অথবা সাথে তুমি আরো একটা লাগাইতে পারো, পটেনশিয়াল গ্রেডিয়েন্টও বলতে পারো, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কারণ অবশ্যই এখানে তোমার বিভবেরও তোমার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, চার্জ যেহেতু তৈরি হচ্ছে গ্রেডিয়েন্ট।
তাইলে এই যে তোমার প্রোটন মোটিভ ফোর্স মানে হচ্ছে যে গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে হাইড্রোজেন আয়নটা কোষের ভেতর থেকে বাইরে আসার জন্য, এইটাকে আমরা নাম দিতেছি প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কেন হইতেছে? প্রোটন পাম্পটা আসার জন্য। প্রোটন পাম্প যদি না আসতো তাহলে কিন্তু তোমার এই গ্রেডিয়েন্টটা মানে উল্টা দিকে হইতো, হ্যাঁ, এরকম গ্রেডিয়েন্টটা আসতো না। আচ্ছা, তাহলে কি বুঝলাম? এখানে প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট আসলো। এই গ্রেডিয়েন্ট বা ফোর্সটার জন্য এখন যেটা হবে, ক্যারিয়ার প্রোটিন, এইটা হচ্ছে তোমার এই ট্রান্সপোর্টের জন্য আমরা কি জানি সক্রিয় পরিশোষণের জন্য একটা ক্যারিয়ার লাগবে। এখন এই ক্যারিয়ার প্রোটিনটা অ্যাক্টিভ হবে। আমার কিন্তু এখনো মেইন পরিশোষণের কাজ শুরুই হয় নাই, শুরু হবে এখন। এই ক্যারিয়ার প্রোটিনটা যখন অ্যাক্টিভ হবে তখন কে কি করবে? আমরা ক্যারিয়ার প্রোটিন কিভাবে কাজ করতে দেখতাম যে এই বাইরে থেকে ধরো যে কোনো একটা আয়ন সেটা ক্যারিয়ার প্রোটিনের সাথে মিশে কমপ্লেক্স তৈরি করবে, তারপরে হচ্ছে এই ক্যারিয়ার প্রোটিনে ধরো এই পাশে ছিল এই ইয়াটা ক্যাটায়নটা, সেটা তারপর এইদিকে চলে আসবে, এদিক থেকে বাইরে বের করে দিবে। তো ক্যারিয়ার প্রোটিনটা এভাবে অ্যাক্টিভ হয়ে সে ক্যাটায়ন গুলাকে বাইরে থেকে ভেতরে ঢুকাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এটা ক্যাটায়ন ইউনিপোর্ট বলতেছে, মানে ক্যাটায়ন এখানে একা একা ঢুকতেছে। ওকে, তারপরে কি হবে? পরে এখন আসো যে এখানে আমাদের হাইড্রোজেনের কনসেন্ট্রেশন, আমি বলছিলাম যে এই জায়গায় বহিস্থ দ্রবণে এখন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেশি আর এখানে হচ্ছে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কম। তাইলে এখন নর্মাল একটা টেন্ডেন্সি থাকে না যে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে। তো এই নর্মাল টেন্ডেন্সির জন্য কিছু পরিমাণে, সামান্য কিছু পরিমাণে হাইড্রোজেন আয়ন দেখা যায় যে এই বাইরে থেকে ভেতরের দিকে চলে আসে। ঠিক আছে, কেন চলে আসতেছে? কারণ এখানে পুরো জায়গায় মানে যেহেতু এই যে এই প্রোটন পাম্পের জন্য হাইড্রোজেন চলে আসছে, এই কারণে বাইরে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, এই কারণে বাইরে থেকে গ্রেডিয়েন্টের মানে হচ্ছে তোমার দিকেই সে একটু চলে যাওয়ার চেষ্টা করতেছে। তো সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন যখন পাস হয়ে যায় তখন দেখো এখানে এখন পজিটিভ আয়নের পরিমাণ বেশি হয়ে গেছে, মানে এই হাইড্রোজেনটা চলে আসার জন্য সাথে সাথে অ্যানায়নটাও চলে আসতে পারে। কেন? এই যে এখানে হচ্ছে আমাদের কো ট্রান্সপোর্ট, এখানে সিনপোর্ট হচ্ছে আমাদের, কারণ হাইড্রোজেনটাও ঢুকতেছে, হাইড্রোজেনের সাথে ব্যালেন্স রাখার জন্য অ্যানায়নটা অটোমেটিক সে হচ্ছে তোমার এই ক্যারিয়ার প্রোটিনের সাথে অ্যানায়নটাও চলে আসবে। তো এইটার নাম ইউনিপোর্ট থাকলেও এটার নাম কেন তাহলে কো ট্রান্সপোর্ট হয়েছে? কারণ এখানে হাইড্রোজেন এবং অ্যানায়ন দুইটা একই সাথে ঢুকছে ভেতরে। ওকে, তাহলে পুরো প্রসেসটা অ্যাকচুয়ালি তোমার কি কাহিনী হয়েছে আমি একটু আবার বলি যে নর্মালি হচ্ছে আমাদের কোথায় বেশি ছিল? এই জায়গায় হাইড্রোজেনের পরিমাণ বেশি ছিল, বহিস্থ দ্রবণে হাইড্রোজেনের পরিমাণ বেশি ছিল, এখানে হাইড্রোজেনের পরিমাণ কম ছিল। কিন্তু এখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উল্টা দিকে কাজ করার জন্য প্রোটন পাম্প আসছে। কেন আসছে? এটিপি তোমার অ্যাক্টিভ করছে প্রোটন পাম্পকে। তারপরে তাহলে কি হলো? অপোজিটে তাহলে এই যে এই কম জায়গা থেকে ভেতর থেকে বাইরের দিকে চলে আসছে হাইড্রোজেনটা। এখন হচ্ছে কি এটার জন্য একটা গ্রেডিয়েন্ট, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স বলতেছি, এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য তখন এই ক্যারিয়ার প্রোটিনটা কাজ করতে শুরু করলো। ক্যারিয়ার প্রোটিনের কাজ কি? সে ক্যাটায়নকে বাইরে থেকে ভেতরে ঢোকাবে। তারপরে এখন হচ্ছে আরেকটা, এটা হবে তোমার ইউনিপোর্টের মাধ্যমে। তারপরে কি হবে? যে যেহেতু এখানে অটোমেটিক হাইড্রোজেনের পরিমাণ বেশি, এখানে হাইড্রোজেনের পরিমাণ কম, এই কারণে হচ্ছে তোমার সামান্য পরিমাণে হলেও কিছু হাইড্রোজেন চলে যায় ভেতরে। সো এইটার সাথে আবার ব্যালেন্স করার জন্য অ্যানায়ন অটোমেটিক হচ্ছে কো ট্রান্সপোর্টের মাধ্যমে কোষের ভেতরে ঢুকে যায়। ওকে, তাহলে এখন দেখি বইয়ের কথা কি বলতেছে। বইয়ের কথা এই যে তারাও, আচ্ছা উপরের লাইনগুলো কোথায়? এই যে দেখো, এটা পরীক্ষায় আসলে আমরা কিভাবে তাহলে লিখবো যে দেখো আধুনিক ধারণায় কোষঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভেতর, এটা লেখা দরকার নেই। আধুনিক মতবাদ অনুসারে কি শুরু হয়েছে দেখো, আয়ন কিছু সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ থেকে ভেতরের দ্রবণে প্রবেশ করে। হ্যাঁ, এখানে বলতেছে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়ন বাহকের কাজ করে, মানে ক্যাটায়নের জন্য একটা ক্যারিয়ার প্রোটিন, অ্যানায়ন আর হাইড্রোজেনের জন্য আরেকটা ক্যারিয়ার প্রোটিন, এরকম এক একটার জন্য এক একটা লাগবে। তো ফার্স্টে কি হবে দেখো, যে এটিপিএস এনজাইমের ক্রিয়ায় এটিপি ভেঙে শক্তি নির্গত হবে, ফলে প্রোটনটা হচ্ছে কোষের বাইরে নিক্ষিপ্ত হবে, এটাকে বলা হচ্ছে প্রোটন পাম্প। তারপরে প্রোটন পাম্পের জন্য কি হবে দেখো, প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের দিকে পিএইচ গ্রেডিয়েন্ট, কেন বাইরে পিএইচ কম আর তোমার পটেনশিয়াল গ্রেডিয়েন্টও, বাইরে পজিটিভ চার্জ বেশি ভেতরে পজিটিভ চার্জ কম, তো একসাথে অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হচ্ছে। আচ্ছা, তারপরে এই প্রোটন মোটিভ ফোর্স তৈরি হওয়ার জন্য এই ক্যারিয়ার প্রোটিন গুলো অ্যাক্টিভ হবে, তারপরে ক্যাটায়ন গুলা হচ্ছে তোমার ভেতর থেকে
আচ্ছা, তোমার ক্যাটায়ন গুলো হচ্ছে বাইরে থেকে কোষের ভেতরে ঢুকবে। তারপর কি করবে, এখন প্রোটনও হচ্ছে বাইরে থেকে ভেতরে ঢুকতে চায়, ঠিক আছে। এই প্রোটন একটু যখন ঢুকে যায় তখন সেই সাথে অ্যানায়ন গুলো প্রোটনের সাথে, মানে প্রোটন এবং অ্যানায়ন একসঙ্গে প্রোটিন বাহকের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করে। এই জন্য একে বলা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। মানে এই পুরো প্রসেসটার নাম কেন প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট হলো, কারণ এখানে প্রোটন আর অ্যানায়ন দুইটা একসাথে ঢুকতেছে, হ্যাঁ, এবং সাথে হচ্ছে কি ক্যাটায়নটা ইউনিপোর্ট আলাদাভাবে ঢুকতেছে। আচ্ছা, এখানে আবার পরে একটা কথা আছে, হ্যাঁ, এই যে পিটার মিটশেলের কেমি অসমোটিক মডেলের উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, কেমি অসমোটিক মডেল কিছু না, কেমি অসমোটিক মডেল হচ্ছে যে এই যে তোমার একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, হ্যাঁ, তো উনি বলছে যেটা এই এটিপি আর ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এই দুইটা হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। উনি এটা নিয়ে একটা আর কি মতবাদ দিছে, বুঝছো। এটা আবার জটিল ব্যাপার, এখন বুঝাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, জাস্ট আমরা নামটা মনে রাখবো যে পিটার মিটশেলের তোমার কেমিওসমোটিক মডেল, এই এটিপি তৈরি হওয়া, তারপরে যে জাস্ট উনি এইগুলা নিয়ে আর কি একটা মডেল দিছিল, হ্যাঁ, এটিপি কিভাবে তৈরি হয়, কিভাবে এই প্রোটন মোটিভ ফোর্সটা তৈরি হয়। তো এইগুলা হচ্ছে তোমার এসব উপর বেস করে এই আমাদের প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা প্রতিষ্ঠা করা হয়েছে। ওকে, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, জাস্ট আমরা ফার্স্টে যেটা উল্টা করে ফেলছিলাম ওটা উল্টা করো না, যে এখানে হাইড্রোজেনের ঘনত্ব বেশি থাকে, এখানে কম থাকে। তো এই দিক থেকে এইদিকে যাওয়ার কথা থাকলেও সে তোমার প্রোটন পাম্প অ্যাক্টিভ হওয়ার জন্য ভেতর থেকে বাইরের দিকে চলে আসবে, ঠিক আছে, এই যে এই তীর চিহ্নটা। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরে চলে আসি লেসিথিন বাহক ধারণা। কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আমি তাহলে সামনে প্রসিড করি। দেখো, লেসিথিন বাহক ধারণায়, লেসিথিন বাহক ধারণার নাম দেখে আমরা বুঝতেছি এখানে যে তোমার ক্যারিয়ারটা থাকবে সেটা হচ্ছে একটা লেসিথিন। তো লেসিথিনটা কি? লেসিথিন হচ্ছে সে নিজে একটা ফসফোলিপিড, হ্যাঁ, লেসিথিন নামক ফসফোলিপিডটা এখানে ক্যারিয়ার হিসেবে কাজ করবে। তো এটা একদম হচ্ছে আনইম্পর্টেন্ট, এটা আমাদের হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবো। দেখো, এখানে একটা আমি ছবি রাখছি, হ্যাঁ, এখানে যেটা হয় তোমার এই লেসিথিন, আমরা জানি ক্যারিয়ার কি করে, ক্যারিয়ার হচ্ছে তোমার এই আয়নগুলা ক্যারিয়ারের সাথে আর কি একটা কমপ্লেক্স হয়ে যায়, তাই না। সো এই অ্যানায়ন আর ক্যাটায়ন দুইটা হচ্ছে লেসিথিনের সাথে একসাথে মিশে যাবে, বুঝছো, একসাথে মিশে তারা একটা কমপ্লেক্স তৈরি করলো। তারপরে এই লেসিথিন আর অ্যানায়ন ক্যাটায়ন এই কমপ্লেক্সটা তারপর ভেঙে যাবে। ভেঙে কি হবে, তোমার এই ফসফোটাইডিক, এই যে দেখো ফসফোটাইডিক অ্যাসিড আর কোলিন, এই দুইটা জিনিসে ভাগ হয়ে যাবে। আর ফসফোটাইডিক অ্যাসিডের সাথে থাকবে তোমার ক্যাটায়ন, আর কোলিনের সাথে থাকবে অ্যানায়ন। তাই তোমার এই ফসফোটাইডিক অ্যাসিডটা কোলিন তোমার ক্যাটায়নটাকে বাইরে বের করে দিবে, আর কোলিনটাও অ্যানায়নটাকে হচ্ছে তোমার মানে বাইরে বের করে দেওয়া, মানে সেলের ভেতরে ঢোকায় দিচ্ছে। এই হচ্ছে কাহিনী আর কি, আর কিছুই না। যে পরের ছবিটা তো যে এরকমই, লেসিথিনটা হচ্ছে তোমার অ্যানায়ন ক্যাটায়ন লেসিথিনের সাথে তোমার একদম কমপ্লেক্স তৈরি করছে। তারপরে লেসিথিনটা ভেঙে গেছে, মানে কমপ্লেক্সটা ভেঙে গেছে লেসিথিনের এনজাইম দিয়ে। তারপর ফসফেটাইডিক অ্যাসিড আর কোলিনে ভাগ হয়ে গেছে, ফসফেটাইডিক অ্যাসিড থেকে ক্যাটায়ন বাইরে বের হয়ে গেছে, আর কোলিনটা দিয়ে এরকম অ্যানায়ন বের হয়ে গেছে। ওকে, তোমার বইয়ের মধ্যেও যে কথাগুলো বলছে, যে তোমার দাগাই যে লেসিথিন নামক ফসফোলিপিডটা আয়নবাহক হিসেবে কাজ করে। দেখো, লেসিথিন কোষঝিল্লির বাইরের তলে অ্যানায়ন এবং ক্যাটায়ন গ্রহণ করে এই যে কমপ্লেক্স একটা যৌগ তৈরি করতেছে, করে ভেতরের তলে নিয়ে যায়। ভেতরের তলে কি হবে এখন, এই যে কোলিন আর ফসফোটাইডিক অ্যাসিডে ভেঙে গিয়ে আয়ন দুইটা মুক্ত হয়ে যাবে। আর অবশ্যই এটিপি সবগুলাতেই লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, সক্রিয় পরিশোষণ। কার কোনো প্রশ্ন আছে? আপু হ্যাঁ হ্যাঁ, বলো আপু। আপু ওই যে তুমি যে বলছো ওই যে ক্যাটায়ন গুলো বহন করে বাইরের দ্রবণ থেকে কোষের ভিতরে নিয়ে আসে, হুম হ্যাঁ, হুম। তো এরপর ওই যে বললা না যে ওই যে দুইটা মার্ক দেওয়া ওইটা আর মানে পাম্পের কারণে অপোজিট হয়ে যায়, ওইটা হ্যাঁ, একটু আরেকবার বলবা? আচ্ছা আচ্ছা, এখানে যেটা হয়েছিল, একটা আমি চিন্তা করি যে একটা কোষ হচ্ছে নর্মাল অবস্থায় কি থাকে, হ্যাঁ, এখনো তোমার কোন রকমের অ্যাবজর্পশন শুরু হয় নাই, কিচ্ছু হয় নাই। তো নর্মাল অবস্থায় হচ্ছে যেটা হয় যে সেলের মধ্যে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে, এখানে জাস্ট আমি একটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে এখানে হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ, ঠিক আছে। এক কোষের ভেতরে হাইড্রোজেনের পরিমাণটা অনেক বেশি, সরি এখানে আমি নিজে প্যাচ লাগাই, কোষের মধ্যে হাইড্রোজেনের পরিমাণটা অনেক কম থাকে। আর হচ্ছে বহিস্থ দ্রবণে হচ্ছে তোমার দেখো অনেকগুলো দাগ দিচ্ছি, তার মানে হচ্ছে এখানে হাইড্রোজেনের পরিমাণটা বহিস্থ দ্রবণে বেশি থাকে। ওকে, বুঝতে পারতেছো? তাহলে এখন বেশি যদি কমের কথা চিন্তা করি, একটা নর্মাল একটা সেলে কি যাবে, যে হাইড্রোজেন বেশি থেকে কমের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না। তো এখন গ্রেডিয়েন্টের নর্মাল দিকে যদি সে যেতে চাইতো, তাহলে ডিরেকশনটা হয়তো কি হাইড্রোজেনটা বহিস্থ দ্রবণ থেকে তোমার কোষের মধ্যে, হ্যাঁ, যে এই ডিরেকশনে চলে আসতো সে। ওকে, কিন্তু এখন যেটা হবে, এখন এখানে একটা প্রোটন পাম্প অ্যাক্টিভ হবে।
এটিপিটা তোমার শক্তি দিয়ে একটা পাম্পকে অ্যাক্টিভ করবে। এই পাম্প অ্যাক্টিভ হওয়ার জন্য দেখা যাবে যে এই বহিস্থ দ্রবণ থেকে কোষের ভেতরে কিন্তু হাইড্রোজেনটা ঢুকতে পারে না। যেটা হবে এখন পাম্পের কাজ কি, উল্টা কাজ করে না? তো এখন উল্টা কাজে কি করবে, সে উল্টা কাজে হচ্ছে সে হাইড্রোজেন আয়ন ভেতর থেকে উল্টা হাইড্রোজেন আয়নকে আবার বাইরে বের করে দিবে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব তো এমনিই ভেতরে কম, বাইরে বেশি ছিল। সো এখন তোমার ভেতরে ঘনত্ব আরো কমে যাবে, বাইরের ঘনত্ব আরো বেশি হয়ে যাবে। ঠিক আছে? তো এখন হচ্ছে তোমার গ্রেডিয়েন্টের মান আরো বেড়ে যাবে এই কারণে, বুঝছো? মানে আমি যেটা বলতেছিলাম যে এখানে হাইড্রোজেন আয়ন বেশি হওয়ার জন্য তোমার তোমার পিএইচ এর মান এখানে কমে গেছে, তারপর এখানে পজিটিভ চার্জের মান বেড়ে গেছে, তো এখানে সবকিছু আবার কমে গেছে। তো এখন হচ্ছে কি এই গ্রেডিয়েন্ট এখন আরো বেশি তীব্র হয়ে যাবে। ঠিক আছে? মানে পার্থক্য অবশ্যই আরো বেশি হয়ে যাবে, যেহেতু তুমি মানে কম থেকে আরো তুমি এটাকে কমায় ফেলছো, বেশি থেকে আরো এটাকে বেশি করে ফেলছো, বুঝছো? তো এই যখন এই ফোর্সটা যখন এই গ্রেডিয়েন্টের জন্য একটা ফোর্স তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি প্রোটন মোটিভ ফোর্স। এই ফোর্সটা তারপরে গিয়ে তোমার কি করতেছে, এই ক্যারিয়ার প্রোটিনকে অ্যাক্টিভ করতেছে। মানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন এগুলো কেন হয়েছে, এই ক্যারিয়ার প্রোটিনকে অ্যাক্টিভ করার জন্য। কারণ ক্যারিয়ার প্রোটিন অ্যাক্টিভ না হলে তো আমাদের এই ক্যাটায়ন, আমাদের যেটা উদ্দেশ্য ক্যাটায়ন আর অ্যানায়নকে পরিবহন করা, এটা তো আমি পারতাম না করতে। ঠিক আছে, বুঝতে পারতেছো? আপু ওই যে হ্যাঁ, তুমি যে বললা মানে এই যে পাম্পের কারণে অপোজিট চেঞ্জ হয়, তার মানে মানে বাইরে থেকে ভিতরে যাওয়ার হুম, কথা, বাট কি ভিতর থেকে বাইরে যাচ্ছে ভেতর থেকে বুঝাচ্ছো? বাইরে যাচ্ছে। হ্যাঁ, মানে পাম্প মানেই হচ্ছে তোমার অপোজিট কাজ করবে। ধরো আমরা একটা পানি, হ্যাঁ আপু, হুম, হ্যাঁ হ্যাঁ। বুঝতে না পারছো আপু মানে, ওই যে আমি বলি কিন্তু হুম হুম। এখানে একটা লাইন যে দেওয়া না, এই যে বাইরের দ্রবণ থেকে কোষের ভিতরে নিয়ে যায়, ও মানেটা আচ্ছা, তাহলে তুমি হচ্ছে এই লাইনটা বলতেছো, আমি তোমাকে দেখাই। আপু তুমি এই প্রোটিন মোটিভ লাইনটা ফোর্স বলতেছো যে প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলে বাহক প্রোটিন গুলো সক্রিয় হয় এবং ক্যাটায়ন গুলাকে, হ্যাঁ এটা তো হ্যাঁ হ্যাঁ। ক্যাটায়ন গুলাকে বাইরের দ্রবণ থেকে কোষের ভেতরে নিয়ে আসে। এই যে এই ক্যাটায়ন, ও ক্যাটায়ন এটা কিন্তু হাইড্রোজেন না, বুঝছো? এখানে ও তোমার আচ্ছা এই যে এটা আচ্ছা। এটা এখানে তোমার যেটা হচ্ছে হাইড্রোজেনের কাহিনী হচ্ছে, প্রোটন পাম্পটা কি করতেছে যে দেখো উপরের দিকে লেখা ছিল, এই যে প্রোটন পাম্পের কথা লেখা ছিল, প্রোটন পাম্প দিয়ে হাইড্রোজেনটা বাইরে আসবে, কিন্তু তোমার এই ক্যাটায়নটা এই ক্যারিয়ার প্রোটিন দিয়ে বাইরে থেকে ভেতরে ঢুকবে। ঠিক আছে? মানে হাইড্রোজেন আর এটার কাহিনী কিন্তু উল্টা। ওকে? ও আচ্ছা, হ্যাঁ আপু এখন বুঝছি। মানে হাইড্রোজেনটা জাস্ট এখানে আসছে কিসের জন্য, এই তোমার হচ্ছে এই ফোর্সটা তৈরি করার জন্য, বুঝছো? নরমালি যদি তোমার আমি যদি কি বলে পাম্পটা যদি এখানে না আসতো, তাহলে হচ্ছে গিয়ে তোমার তো হাইড্রোজেনও তো বাইরে বের হতো না, তাহলে গ্রেডিয়েন্ট বা ফোর্সটাও তৈরি হতো না, বুঝছো? এই ফোর্সটা না আসলে ক্যারিয়ার প্রোটিনও আসতো না। ওকে? না হলে তোমার ক্যাটায়ন অ্যাটায়ন মানে কি বলে পরিবহন হতো না। ঠিক আছে, বুঝতে পারছো? সবার ক্লিয়ার এখন? জি তুমি আপু ঠিক আছে। এর মধ্যে লেখা রাখো, বুঝছো? যে তোমার প্রথমে কি থাকে নরমালি, বাইরের দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি থাকে, আর কোষস্থ দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব কম থাকে। কিন্তু প্রোটন পাম্পের জন্য হচ্ছে তোমার এই কম আয়ন থেকে মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে চলে যায়, উল্টা কাহিনী হয়ে যায়। ওকে? আচ্ছা, তাহলে আজকে তাহলে শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই লিভ নিয়ে নিতে পারো।